ওকে, গুড ইভিনিং সবাই। তাহলে আমরা ক্লাস শুরু করি। হুম? আজকে একটা টপিক আমরা পড়ব, সেটা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট। ইকোনমির একটা টপিক, খুব ইম্পর্টেন্ট একটা টপিক এবং জায়গাটা বেশ বোঝার রয়েছে। তো জাস্ট আমরা টপিকটা শুরু করব। তো এই টপিকটার জন্য কিন্তু একটু বেসিক কিছু আন্ডারস্ট্যান্ডিং আমাদের দরকার, বেসিক ইকোনমি। তো আমি ধরে নিচ্ছি সেগুলো তোমরা কিছুটা হলেও জানা। হ্যাঁ? তো যারা একদম ইকোনমির কোনো ক্লাস আগে করোনি, আমার রেকর্ডেড ক্লাসগুলো রয়েছে, সেই ক্লাসগুলো আগে একবার দেখে নিন। ঠিক আছে? আজকের ক্লাসে আমরা ইকোনমির একটু মানে উপরের দিকের একটা কনসেপ্ট, টাফ কনসেপ্ট, যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের ইকোনমিক হিস্ট্রির সাপেক্ষে প্রচন্ড ইম্পর্টেন্ট এই জায়গাটা। যে জায়গাটা আমরা পড়বো, সেই জায়গাটার কি নাম? সেই জায়গাটার নাম হচ্ছে যে ব্যালেন্স অফ পেমেন্ট। ব্যালেন্স অফ পেমেন্ট। মনে রাখবে আমাদের ইকোনমিতে 1990s-এ 1990 সাল 91 সাল এই সময় আমাদের ইকোনমিতে একটা বিশাল বড় ধাক্কা আসে। ইন্ডিয়ান ইকোনমি একটা বিশাল বড় সমস্যার সম্মুখীন। সে সময় আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন নরসিংহা রাও, আর আমাদের ফিনান্স মিনিস্টার মানে অর্থমন্ত্রী ছিলেন মনমোহন সিং। 1999 সাল সে সময় নরসিংহা রাও আর মনমোহন সিং আমাদের প্রাইম মিনিস্টার আর ফিনান্স মিনিস্টার। এবং আমাদের ইকোনমি একটা অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে এই সময়টা গিয়েছিল। তার কারণ কিন্তু ছিল ব্যালেন্স অফ পেমেন্ট। আমাদের ভারতবর্ষে সে সময় বিদেশ থেকে যে প্রচুর জিনিস আমাদেরকে আমদানি করতে হয়, তার জন্য যথোপযুক্ত ডলার আমাদের কাছে ছিল না। এবং সেই ডলারটা না থাকার জন্য আমাদের কিন্তু আইএমএফ এর কাছে হাত পাততে হয়, এবং আইএমএফ এর শর্ত অনুযায়ী আমাদের এলপিজি পলিসি, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, মানে আমাদের ইন্ডিয়ান ইকোনমি যে একটা তুলনামূলক বড় ইকোনমি ছিল, সেটাকে একটা মুক্ত ইকোনমিতে পরিণত করতে হয়। একটা মুক্ত ইকোনমি সিস্টেম আমাদের চালু করতে হয়। এটা কিন্তু কিছুটা হলেও ফোর্সফুলি আমাদেরকে করতে হয়েছিল, ডিউ টু দিস ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস। তাহলে আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে এত বড় তো একটা ইকোনমিক ঘটনা ঘটে গেল ভারতবর্ষের বুকে 1990-91 সালে, যখন প্রাইম মিনিস্টার ছিলেন নরসিংহা রাও আর ফিনান্স মিনিস্টার ছিলেন মনমোহন সিং, তারা বাধ্য হয়ে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, মানে এত লাখো লাখো প্রাইভেট কোম্পানিকে আসতে দেওয়া, বিদেশি সংস্থাকে ভারতবর্ষে আসতে দেওয়া, এই সিদ্ধান্তগুলো নিতে বাধ্য হলে তাহলে ইকোনমিতে কি এমন সমস্যা হয়েছিল? আর এই যে ব্যালেন্স অফ পেমেন্ট জিনিসটা বারবার বলা হচ্ছে, তাহলে এই ব্যালেন্স অফ পেমেন্ট জিনিসটাই বা অ্যাকচুয়ালি কি? এই জায়গাটা বোঝার জন্য আমাদের কিন্তু বেসিক একটা জায়গা বুঝতে হবে, যে ওভারঅল আমরা বিদেশিদের সাথে কি ধরনের ট্রানজাকশন করি, বা বিদেশিদের সাথে আমাদের ওভারঅল কি ধরনের আহ, লেনদেন হয় বা দেওয়া নেওয়া হয়। তাহলে আমরা যদি নর্মাল কনসেপ্টে যাই, আমরা বিদেশ থেকে বিভিন্ন সময় জিনিসপত্র আমদানি করি, এবং আমরা আবার বিদেশে জিনিসপত্র রপ্তানি করি। তাহলে আমাদের মূলত দুটো জিনিস হয়। একটা হচ্ছে ইম্পোর্ট। ইম্পোর্ট মানে কি? আমদানি করা। আচ্ছা, বিদেশ থেকে আমরা কি আমদানি করি একটু তোমাদের কারোর ধারণা আছে? কেউ একটু বলতে পারবে যে বিদেশ থেকে আমরা আমদানি কি করি? যে কেউ? এটুকু জানা আছে যে বিদেশ থেকে আমরা আমদানি কি 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 জিনিসপত্র আমদানি করি আমরা? মেনলি তেল, পেট্রোলিয়াম, গ্যাস এগুলো। ভেরি গুড। তাহলে মেনলি আমরা ক্রুড অয়েল, এটা আমাদের মেন একটা বিরাট বড় ইম্পোর্ট, এবং আমাদের ম্যাক্সিমাম পয়সাই কিন্তু চলে যায় ক্রুড অয়েল ইম্পোর্ট করতে। ঠিক আছে? আবার এক্সপোর্টও আমরা অনেক কিছু করি। এক্সপোর্ট কিরকম? এই যে ক্রুড অয়েলটাকে আমরা ইম্পোর্ট করি, এই ক্রুড অয়েল দিয়ে কিন্তু আমরা বিভিন্ন পেট্রোলিয়াম জাত দ্রব্য তৈরি করি। সেই পেট্রোলিয়াম জাত দ্রব্যগুলো কিন্তু আমরা এক্সপোর্ট করি। আর আমরা কি এক্সপোর্ট করি? মেডিসিন এক্সপোর্ট করি, বিভিন্ন জেমস, জুয়েলারিজ, হ্যাঁ, জুয়েলারি, জুয়েলারিজ, হ্যাঁ, ইলেকট্রিক জিনিসপত্র, ইকুইপমেন্টও করে থাকি।
টেক্সটাইল। যাই হোক, তো মোটামুটি আমরা বিভিন্ন কিছু জিনিস ইম্পোর্ট করি, আবার বিভিন্ন কিছু জিনিস এক্সপোর্ট করি। তাহলে আমাদেরকে বুঝতে হবে, এই যে আমরা যে জিনিসগুলো ইম্পোর্ট করছি বা আমদানি করছি, এই আমদানি যখন আমরা করছি তখন এই সমস্ত বিদেশি যে ট্রানজাকশন হচ্ছে, সেটা ইম্পোর্ট হোক বা সেটা এক্সপোর্ট হোক, এই সমস্ত বিদেশি ট্রানজাকশন কিন্তু হয় ডলারে। এখানে কিন্তু আমাদের টাকার আর কোনো গল্প নেই। যখনই তুমি বিদেশ থেকে কোনো জিনিস ইম্পোর্ট করছো, তখন সেই বিদেশি সংস্থাটাকে তোমাকে কিন্তু পেমেন্ট করতে হবে ডলারে। আবার যখন তুমি এক্সপোর্ট করছো, তখন তুমি কিন্তু পেমেন্টও পাবে হচ্ছে ডলারে। তাহলে একটা জিনিস আমাকে বলো তো, আমাদের ইম্পোর্ট করা এবং এক্সপোর্ট করার মধ্যে কোন জায়গাটায় আমাদের ডলার ঢুকছে এবং কোন জায়গাটায় আমাদের ডলার বেরিয়ে যাচ্ছে? যে কেউ একজন। এক্সপোর্টে ঢুকছে, এক্সপোর্টে ঢুকবে। এক্সপোর্টে ডলার তাহলে আমাদের ঢুকছে, correct? যত আমরা এক্সপোর্ট করছি, এক্সপোর্ট মানে কি, এই যদি আমাদের ভারতবর্ষ হয় আর এই যদি টোটাল বিদেশ হয়, আমরা ভারতবর্ষ থেকে যত মালপত্র বিদেশে পাঠাচ্ছি, তত আমরা কি পাচ্ছি? ডলার পাচ্ছি। তাহলে এক্সপোর্টে আমাদের ডলার কিন্তু ইনফ্লো হচ্ছে। যত আমরা এক্সপোর্ট করছি মানে কি, বিদেশে যে রপ্তানি করছি, সেই রপ্তানি করার জন্য কিন্তু আমরা টাকা পাচ্ছি। আবার আমরা যখন ইম্পোর্ট করছি, মানে যখন আমরা আমদানি করছি, এই যে পেট্রোলিয়াম আমাদেরকে ধরো কিনতে হচ্ছে, তাহলে এই পেট্রোলিয়াম কেনার সময় আমাদেরকে তো বিদেশি কোনো অর্গানাইজেশনকে টাকা পেমেন্ট দিতে হচ্ছে, এবার সেটা তো আমরা টাকাতে পেমেন্ট দিতে পারবো না, ডলারে পেমেন্ট দিতে হচ্ছে। তাহলে ইম্পোর্ট করতে গেলে কিন্তু ইম্পোর্টে কিন্তু আমাদের ডলার কি হচ্ছে? ডলার বেরিয়ে যাচ্ছে। আর এক্সপোর্টে কি হচ্ছে? এক্সপোর্টে আমাদের ডলার ঢুকছে। ডলার ঢুকছে। তাহলে আমরা দেখলাম যে কিছু কিছু জায়গায় আমাদের ডলার বেরিয়ে যায়, আবার কিছু কিছু জায়গায় কি হয়? ডলার ঢোকে। ইম্পোর্ট যদি আমরা করি তাহলে আমাদের পকেট থেকে ডলার বেরিয়ে যাচ্ছে, আর এক্সপোর্ট যদি আমরা করি তাহলে আমাদের পকেট থেকে ডলার, মানে পকেটে ডলার ঢুকছে। তাহলে এই যে সমস্ত ট্রানজাকশন হচ্ছে, এই সমস্ত ট্রানজাকশন এক্স্যাক্টলি ইন্ডিয়ার কোন অ্যাকাউন্টে, এই বেসিক জায়গাটা বোঝার জন্য আমাদের একটু বাজেটের কনসেপ্ট জানা দরকার। বাজেট, মনে রাখবে, আমাদের অ্যাজ পার ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 112 তে লেখা আছে যে প্রেসিডেন্ট একটা অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট পার্লামেন্টের কাছে উত্থাপন করে। এবং এই যে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট কি থাকে, আমাদের কোথায় কত খরচ হবে, কোথায় কত রিসিপ্ট আসবে, সমস্ত হিসাবপত্র থাকে। এবং এই সমস্ত হিসাবকে আমরা মূলত দুভাগে ভাগ করি, একটা রেভিনিউ, একটা হচ্ছে ক্যাপিটাল। রেভিনিউ বলতে কোন দিকটা? রেভিনিউ বলতে কোন জায়গাটাকে বোঝানো হয়? রেভিনিউ বলতে আমরা বোঝাই, মনে রাখবে, আমাদের যেটা রেকারিং বা ডে টু ডে এক্সপেন্সেস বলতে কোনগুলো, বা রেকারিং বলতে কোনগুলো? যে ধরনের রিসিপ্ট গুলো বা যে ধরনের এক্সপেন্ডিচার গুলো। দেখো, রেভিনিউ আমাদের রিসিপ্ট হতে পারে। রিসিপ্ট মানে কি? সরকার টাকা পাবে। আর এক্সপেন্ডিচার মানে কি? সরকারের টাকা খরচ হয়ে যাবে। তাহলে যে ধরনের রিসিপ্ট গুলো আমরা বারবার পাবো, প্রতি বছর বছর পাবো, সেই ধরনের রিসিপ্ট গুলোকে আমরা বলি রেভিনিউ রিসিপ্ট। আর সেই ধরনের এক্সপেন্ডিচার গুলো যেগুলো বারবার করতে হয়, প্রতি বছর করতে হয়, সেগুলোকে আমরা বলি রেভিনিউ এক্সপেন্ডিচার। রেভিনিউ এর মধ্যে দুটো ভাগ আছে। আবার আরেকটা ভাগ আছে ক্যাপিটাল রিসিপ্ট আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ক্যাপিটাল রিসিপ্ট বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলতে কি বোঝায়? আমরা যখন কোনো বড় বড় টাকা পাবো ওয়ান টাইম, এই ক্যাপিটাল রিসিপ্ট কিন্তু বারবার হবে না, প্রতি বছর বছর সেম টাকা পেয়ে যাচ্ছে এরকম হবে। বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্রতি বছর বছর সেম খরচ হয়ে যাচ্ছে এরকম হবে। একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। ধরো ট্যাক্সের যে সমস্ত টাকাগুলো রয়েছে, যত ট্যাক্সের টাকাগুলো আছে, এই ট্যাক্সের টাকাগুলোকে আমরা কোন দিকে লিখবো? রেভিনিউর দিকে না ক্যাপিটালের দিকে? কি করে বুঝবো এটা? যে দেখো, ট্যাক্সের টাকাটা আমরা কিন্তু প্রতি বছর বছর পাচ্ছি। এই বছরও ট্যাক্সের টাকা পাবো, হ্যাঁ, সামনের বছরও ট্যাক্সের টাকা পাবো, প্রত্যেক ইয়ারেই আমাদের ট্যাক্সের টাকাটা ঢুকবে। তাহলে এটা রেকারিং। রেকারিং মানে কি? এটা বারবার পাওয়া যায়। যেটাকে বারবার পাওয়া যায় সেটাকে কিন্তু আমরা লিখব রেভিনিউ পার্টে। তার মানে রেভিনিউ বলতে জিনিসটা কিরকম? যে জিনিসটা ছোটখাটো জিনিস প্রতি বছর বারবার পাচ্ছি, হ্যাঁ, তো সেই জিনিসটাকে আমরা কি বলছি? রেভিনিউ। এক্সপেন্ডিচারের ক্ষেত্রেও সেরকম। ধরো এই যে এত লোককে স্যালারি দেওয়া হচ্ছে, সরকার এত স্কিম চালাচ্ছে, তো প্রতি বছরই চালাতে হবে, স্যালারি প্রতি বছরই দিতে হবে, স্কিমও প্রতি বছর চালাতে হবে। তাহলে সমস্ত এই খরচ খরচাগুলো সরকারের রেভিনিউ এক্সপেন্ডিচার। তাহলে ক্যাপিটাল।
ক্যাপিটাল বলতে যে জিনিসগুলো রেকারিং না, মানে বারবার একই জায়গা থেকে বারবার আসবে এরকম। ইনকাম ট্যাক্স তুমি এবছরও দেবে, সামনের বছরও দেবে, পরের বছরও দেবে। তার মানে এগুলো রেভিনিউ, ট্যাক্স রেভিনিউ। কিন্তু তুমি ধরো বিদেশি কোনো সংস্থা থেকে ধার করলাম, ভারতবর্ষ ইউএসএ থেকে $5,000 কোটি টাকা ধার করলো। তাহলে এইটা কিন্তু আমরা প্রতি বারবার আমেরিকা থেকে সেম টাকা ধার করবো এরকম না। এটা কিন্তু একটা ওয়ান টাইম বড় টাকা আমরা ধার করে আনলাম। কেন ধার করলাম? কারণ আমরা চাইছি ভারতবর্ষের বুকে হয়তো বিরাট বড় একটা ব্রিজ বানাতে বা বিরাট বড় একটা ইনফ্রাস্ট্রাকচার বানাতে। তাহলে এই জিনিসগুলো দেখো কিরকম ওয়ান টাইম। তাহলে এইগুলো হচ্ছে ক্যাপিটাল বলা হয়, যেটা একটা ওয়ান টাইম একটা হিউজ বড় মাপের টাকা। তো বাজেটে এরকম করে আমরা কিন্তু আমাদের টোটাল যা টাকার ফ্লো, টোটাল কত টাকা ঢুকছে এবং কত টাকা বেরোচ্ছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এরকম করে আমরা ভাগ করি। ঠিক আছে? একটা রেভিনিউ পার্টি, একটা ক্যাপিটাল পার্টি। যেগুলো রেকারিং বারবার হবে, সেটা ঢুকুক বা বের হোক, সমস্ত টাকাই রেভিনিউ পার্টি। আবার ক্যাপিটাল ঢুকুক বা বের হোক, যেগুলো বড় বড় টাকা সেগুলোকে আমরা ক্যাপিটাল পার্টি করি। সিমিলারলি আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট বুঝতে গেলেও কিন্তু সেম এরকম একটা জায়গা রয়েছে। ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রেও কিন্তু আমাদের কি হয়, যেরকম ওভারঅল বাজেটের সময় আমরা আমাদের অ্যাকাউন্টটাকে দুভাগে ভাগ করলাম, সিমিলারলি যখন ব্যালেন্স অফ পেমেন্ট করি তখনও কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টটাকে দুভাগে ভাগ করি। একটাকে আমরা বলি কারেন্ট অ্যাকাউন্ট, আর একটাকে আমরা বলি ক্যাপিটাল অ্যাকাউন্ট। মানে ইন্ডিয়ার টোটাল ট্রানজাকশনটাকে দুভাগে ভাগ করে দিচ্ছে। একটাকে বলছে কারেন্ট আর একটাকে বলছে ক্যাপিটাল। একটাকে বলছে কারেন্ট, একটাকে বলছে ক্যাপিটাল। তাহলে কারেন্ট কোনটাকে বোঝাই? বাজেটের ক্ষেত্রে যেটা আমরা রেভিনিউ পার্টে করেছিলাম, বিওপির ক্ষেত্রে সেটাই হচ্ছে কারেন্ট। বাজেটের ক্ষেত্রে যেটা রেভিনিউ পার্টে করেছিলাম, বিওপির ক্ষেত্রে সেটাই হচ্ছে কারেন্ট। তার মানে কারেন্ট অ্যাকাউন্টে কোন ট্রানজাকশন গুলো থাকবে? যে ধরনের ট্রানজাকশন গুলো ভারতবর্ষের সাথে বিদেশের বারবার হবে, রেকারিং, যে সমস্ত ট্রানজাকশন গুলো প্রতি বছর বছরই হবে, সেই সমস্ত ট্রানজাকশন গুলো থাকবে কারেন্ট অ্যাকাউন্টে। আর ক্যাপিটাল অ্যাকাউন্টে কোনগুলো থাকবে? যেগুলো বড় বড় ট্রানজাকশন, ওয়ান টাইম, একটা হিউজ বড় ইনফ্রাস্ট্রাকচার বা ডেভেলপমেন্ট ভারতবর্ষের মধ্যে হচ্ছে, সেই ধরনের জায়গাগুলো থাকবে ক্যাপিটাল। তো যারা বাজেট চ্যাপ্টারটা অলরেডি করেছো, বিওপি বুঝতে তাদের একটু সুবিধা হবে। বাজেটের এই জায়গার কনসেপ্টটা কিন্তু বিওপিতেও থাকছে, যে যেখানে বাজেটের আমরা দু ধরনের অ্যাকাউন্টে ভাগ করেছিলাম, একটা করেছিলাম রেভিনিউ আর একটা করেছিলাম ক্যাপিটাল, সেটা বিওপির ক্ষেত্রেও কিন্তু আমরা দু রকম করছি। একটাকে বলছি কারেন্ট আর একটাকে বলছি ক্যাপিটাল। ভারতবর্ষের টোটাল অ্যাকাউন্টটাকে আমরা এভাবে তাহলে দু রকম করে ভাগ। তাহলে প্রশ্ন হচ্ছে বিওপিটা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? ব্যালেন্স অফ পেমেন্ট এই জিনিসটা বলতে কি বোঝায়? এটা ডেফিনেশন। তাহলে ব্যালেন্স অফ পেমেন্টের ডেফিনেশন বুঝতে গেলে দেখো, ভালো করে এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করো। ব্যালেন্স অফ পেমেন্ট মানে কি? হোয়াট ইজ বিওপি? বিওপি মানে দেখো, বিওপি মানে মূল বলছে সিস্টেমেটিক রেকর্ড অফ অল ইকোনমিক ট্রানজাকশন স্পেসিফিক টাইম পিরিয়ড বিটুইন রেসিডেন্টস এন্ড নন রেসিডেন্টস। খুব ভালো করে এই জায়গাটা বোঝো। বিওপি বলতে কি বোঝায়? ব্যালেন্স অফ পেমেন্ট বলতে কি বোঝায়? ব্যালেন্স অফ পেমেন্ট বলতে সিস্টেমেটিক ট্রানজাকশন। সিস্টেমেটিক ট্রানজাকশন মানে আমাদের যত ট্রানজাকশন হচ্ছে, খুব ভালো করে বোঝা জায়গাটা, ঠিক আছে? ব্যালেন্স পেমেন্ট বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, ঠিক আছে? ব্যালেন্স অফ পেমেন্ট বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? ব্যালেন্স অফ পেমেন্টের সংজ্ঞাটা কি বলছে? ব্যালেন্স অফ পেমেন্টের সংজ্ঞাটা বলছে ইটস এ সিস্টেমেটিক রেকর্ড, ইটস এ সিস্টেমেটিক রেকর্ড of all the economic transaction in a specific time period between residents and non-resident। একটু ভালো করে বুঝি আমরা। তার মানে আমাদের রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট, মানে ভারতবর্ষে যারা বাস করছে এবং ভারতবর্ষে যারা বাস করছে না, তাদের মধ্যে যত রকম ইকোনমিক ট্রানজাকশন হবে, সমস্ত ইকোনমিক ট্রানজাকশন গুলো কিন্তু আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে ঢুকবে একটা স্পেসিফিক টাইম পিরিয়ডে। মানে ধরো আজকে সাপোজ ধরো 1 এপ্রিল 2024, ফিনান্সিয়াল ইয়ার শেষ হবে 31 মার্চ 2025। তাহলে কেউ যদি বলে 24-25 ফিনান্সিয়াল, আমরা সবাই জানি আর্থিক বর্ষ বলতে কাকে বোঝায়? আর্থিক বর্ষ বলছে আমাদের 1 এপ্রিল থেকে পরের বছর 31 মার্চ। তাহলে স্পেসিফিক টাইম পিরিয়ড বলতে এটাকে আমরা বোঝাচ্ছি। যে ধরো 24-25 সালে জিজ্ঞেস করলো ইন্ডিয়ার ব্যালেন্স অফ পেমেন্টের কিরকম, তাহলে সেই জিনিসটা আমরা ক্যালকুলেট করবো। তাহলে দেখতে হবে 24-25 সালে যত ইকোনমিক ট্রানজাকশন হয়েছে, তাদের মধ্যে ইকোনমিক ট্রানজাকশন আছে,
রেসিডেন্ট আর নন রেসিডেন্টের মধ্যে ইকোনমিক ট্রানজাকশন হচ্ছে। সমস্ত ইকোনমিক ট্রানজাকশন গুলোকে যোগ বিয়োগ করে আমি যেটা পাবো সেটাকে আমি বলবো ব্যালেন্স অফ পেমেন্ট। আমরা ছোট্ট উদাহরণের জন্য বলি, ধরো ধরো আমি ধরে নিচ্ছি যে আমাদের মধ্যে ইকোনমিক ট্রানজাকশন হচ্ছে শুধু এক্সপোর্ট ইম্পোর্ট হয়েছে। তাহলে আমরা ধরো সাপোজ 300 কোটি টাকার এক্সপোর্ট করেছি, 300 কোটি টাকার এক্সপোর্ট করেছি মানে বিদেশে মাল পাঠিয়েছি। 200 কোটি টাকার আমরা ধরো ইম্পোর্ট করেছি, হ্যাঁ মানে বিদেশ থেকে আমরা 300 কোটি টাকা ধরো আমরা এক্সপোর্ট করেছি, দেশে মাল পাঠিয়েছি। আর 200 কোটি টাকার আমরা ইম্পোর্ট করেছি, হ্যাঁ এগুলো সব ডলারে ধরে আছে। তাহলে একটা জিনিস আমাকে বলো তো, 300 কোটি টাকা আমরা এক্সপোর্ট করলাম মানে 300 কোটি টাকা আমরা রপ্তানি করলাম, আর 200 কোটি টাকা আমি ইম্পোর্ট করলাম মানে 200 কোটি টাকা আমাদের আমদানি হলো। তাহলে আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট কত দাঁড়ায়? তাহলে ব্যালেন্স অফ পেমেন্ট বলতে কি বোঝায়? ইকোনমিক ট্রানজাকশন বিটুইন রেসিডেন্ট এন্ড নন রেসিডেন্ট। এই যে এক্সপোর্ট ইম্পোর্ট গুলো হবে, অবশ্যই ভারতের কোন একজন রেসিডেন্ট বিদেশের কোন একজন রেসিডেন্টকে বিক্রি বাট্টা করবে। তাহলে এইগুলোকে আমরা অবশ্যই ক্যালকুলেট করব। যখনই রেসিডেন্ট এন্ড নন রেসিডেন্টের মধ্যে ট্রানজাকশন হবে তখনই কিন্তু আমরা এগুলোকে ক্যালকুলেট করব। তাহলে 300 কোটি টাকা এক্সপোর্ট করলাম, 200 কোটি টাকা ইম্পোর্ট করলাম, তাহলে নেট ফলটা কি দাঁড়ালো? ইন্ডিয়ার ঘরে 100 কোটি টাকা ঢুকলো, না ঘর থেকে 100 কোটি টাকা বেরিয়ে গেল? 100 কোটি টাকা ঢুকলো তো। ঢুকলো। তাহলে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টটা বলবো এভাবেই ব্যালেন্স অফ পেমেন্ট ক্যালকুলেট করা হয়। আমি জাস্ট একটা আঙ্গিক দেখলাম শুধু এক্সপোর্ট ইম্পোর্ট, বাট এরকম আরো অনেকগুলো জিনিস আছে যেগুলো ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে ক্যালকুলেট করতে হবে। বাট আমরা যদি শুধু একটা আঙ্গিকে ভাবি, আমি উদাহরণটাকে একটু চেঞ্জ করি। ধরো এক্সপোর্ট করলাম আমরা 150 কোটি টাকা, 150 কোটি ডলার, এত ডলারে এক্সপোর্ট করলাম। আর ইম্পোর্ট করলাম আমরা কত? ইম্পোর্ট করলাম আমরা হচ্ছে যে 200 কোটি ডলার। তাহলে আমরা দেখবো ভারতের ঘর থেকে কত টাকা বেরিয়ে গেল। যেটা আমরা ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট মানে কি আমদানি করছি, তাহলে আমদানি করছি মানে ডলারে পেমেন্ট দিতে হচ্ছে এবং 200 কোটি ডলার পেমেন্ট দিতে হচ্ছে। আর এক্সপোর্ট করছি মানে কি রপ্তানি করছি মানে ঢুকছে। তাহলে বুদ্ধি করে প্রত্যেকে তোমরা এখানে বলার চেষ্টা করো তো এখানে বিওপি কত হবে তাহলে এই উদাহরণটাই। আর 50 কোটি ডলার বেরিয়ে যাবে। +50 লিখবো -50 লিখবো? -50। তাহলে -50 কোটি ডলার। দিস ইজ আওয়ার বিওপি, ব্যালেন্স অফ পেমেন্ট। বাট এইটা আমরা শুধু একটা অ্যাঙ্গেলে ভাবছি। ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে শুধুমাত্র এক্সপোর্ট ইম্পোর্ট নেই, ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে অনেক জিনিস রয়েছে। তাহলে কি কি রয়েছে সমস্তটাকে আমরা হিসাবপত্রগুলো দেখবো, কি করে কি হয় সমস্ত কিছু আমরা দেখবো। বাট বেসিক ধারণাটা বুঝতে পারছো দাদা? বেসিক ধারণাটা হচ্ছে ভারতবর্ষের রেসিডেন্ট আর ভারতবর্ষের নন রেসিডেন্টের ভিতর যত ইকোনমিক ট্রানজাকশন হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত ইকোনমিক ট্রানজাকশন গুলো সিস্টেমেটিক্যালি করবে। সিস্টেমেটিক্যালি করা মানে কি? জাস্ট যোগ বিয়োগ হবে আর কি। হ্যাঁ, এটা প্রপারলি সবকটাকে ডলারে রেখে যোগ বিয়োগ করবো। সেটাকে যোগ বিয়োগ করে যেটা দাঁড়াবে সেটাই হচ্ছে আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট। এই কাজটা কি করে? ব্যালেন্স অফ পেমেন্টের কাজ করে হচ্ছে আরবিআই। ঠিক আছে? এটা আরবিআই। পুরো আইএমএফ এর একটা নির্দিষ্ট ফরম্যাট আছে। ঠিক আছে? আইএমএফ এর ওই নির্দিষ্ট ফরম্যাটের মধ্যে এক্সেল শিট দিয়ে দেয় আইএমএফ সমস্ত মেম্বারকে, যে তোমাদের ব্যালেন্স পেমেন্ট ক্যালকুলেট করো। ঠিক আছে? কত ইম্পোর্ট করলো, কত এক্সপোর্ট করলো, কোথা থেকে কত টাকা গেল বেরোলো, সমস্ত হিসাব ওই এক্সেল শিটে ভরে দিতে হয়। সে এটা কিন্তু আইএমএফ এর একটা ম্যানুয়াল আছে, এই ম্যানুয়ালে সমস্ত ভরে দিতে হয়। এই কাজটা কে করে? আরবিআই করে। কি ক্যালকুলেট হয় এখান থেকে? আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট ক্যালকুলেট। কি করে ক্যালকুলেট হয়? না তো কোনো একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে রেসিডেন্ট আর নন রেসিডেন্টের মধ্যে যত ইকোনমিক ট্রানজাকশন হচ্ছে সমস্ত ইকোনমিক ট্রানজাকশন গুলোকে যোগ বিয়োগ করে একটা নির্দিষ্ট ম্যানুয়াল আছে আইএমএফ এর, সেই ম্যানুয়ালে ফেলে আরবিআই একটা ক্যালকুলেট করে, সেটাই হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট। এইটুকু বোঝা গেল কিনা বা কারোর কোনো এইটুকু থেকে ডাউট নেই যে ব্যালেন্স অফ পেমেন্ট কি? তাহলে ব্যালেন্স অফ পেমেন্টের সংজ্ঞাটা কি? ইটস এ সিস্টেমেটিক অর্গানাইজেশন, it's a systematic record of all the economic transaction between residents and non-residents in a specific time period. এই জায়গাটা দেখো বুঝতে পারলে কিনা যে ব্যালেন্স অফ পেমেন্টে অ্যাকচুয়ালি কি হবে, সমস্ত ইকোনমিক ট্রানজাকশন গুলো নেওয়া হবে। এইটুকু থেকে যদি কারোর কোনো ডাউট থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো। এইটুকু থেকে কোনো জায়গা বোঝা গেল না, হুম, যে ব্যালেন্স অফ পেমেন্ট বলতে অ্যাকচুয়ালি তাহলে কি বোঝায়। এবার আমরা পরবর্তীতে দেখবো তাহলে ব্যালেন্স পেমেন্টের কি কি ধরনের জিনিস আছে। ঠিক আছে? দেখো এখানে ইকোনমিক ট্রানজাকশন উদাহরণ দিয়েছে একটা। বলছে অনিল কাপুর আদনান সামিকে টাকা পাঠাচ্ছে। আদনান সামি কি একজন সিঙ্গার? কিন্তু সে ভারতেই থাকে। তাহলে বুদ্ধি করে বলো তো, সে ভারতেই থাকে, অনিল কাপুর ভারতে থাকে। তাহলে অনিল কাপুর আদনান সামিকে হয়তো কিছু টাকা পাঠাচ্ছে। তাহলে এইটাকে আমরা বিওপিতে ধরবো না?
কি মনে হয়? দুজনেই তো ভারতের রেসিডেন্ট, না? দুজনেই ভারতের রেসিডেন্ট। তাহলে দুজনেই যদি ভারতের রেসিডেন্ট হয়, তাহলে কি আমাদের বিওপির সংখ্যা অনুযায়ী ট্রানজাকশন গুলো ঢুকে? না তো, হবে না, ওটা তো রেসিডেন্ট আর নন রেসিডেন্টের মধ্যে হলে হতো। ভেরি গুড। তার মানে আমাদের কিন্তু এই ট্রানজাকশন গুলো ধরার কোনো দরকার নেই। ঠিক আছে? তাহলে কোন ট্রানজাকশন গুলো করবো? সমস্ত ইকোনমিক ট্রানজাকশন যেটা ভারত এবং ভারতের বাইরে হবে। হ্যাঁ? Very good. বোঝা গেল তাহলে ব্যাপারটা। দেখো ওয়ার্ল্ড এর ব্যালেন্স অফ পেমেন্ট জিরো হবে, ঠিক আছে? দেখো ইনি হচ্ছে ক্রিস্টাল আইএমএফ এর সিইও ছিল আগে, ঠিক আছে? দেখো এর মুখে একটা হাসি, হাসি কেন? কারণ এই যে প্রত্যেকটা সব দুঃখে আছে, কারণ এই যে আরবিআই, হ্যাঁ, এই যে আরবিআই, এই আরবিআই কষ্ট করে ব্যালেন্স অফ পেমেন্ট মানে তোমার ক্যালকুলেট করতে হয়েছে। আরবিআই কষ্ট করে ব্যালেন্স অফ পেমেন্ট ক্যালকুলেট করতে হয়েছে, তাই না? এই 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 হচ্ছে আমেরিকার রিজার্ভ ব্যাংকের প্রেসিডেন্ট, একেও কষ্ট করে প্রত্যেকে এক্সেল শিট পাঠিয়েছে। এই মহিলা আইবিএর চেয়ারম্যান না, প্রত্যেকে কষ্ট করে ক্যালকুলেট করেছে। কিন্তু একটা জিনিস বলো, প্রত্যেকে যে ক্যালকুলেট করবে, কারোর আসলে কারো তো মাইনাস হবে, তাই? এই যে ভারত ভারতের যে 50 কোটি টাকা মাইনাস হয়ে গেল, এই ধরনের নিলাম যে ব্যালেন্স অফ পেমেন্টে 50 কোটি টাকা আমাদের মাইনাস হলো, কারণ আমরা ইম্পোর্ট বেশি করেছি এক্সপোর্ট থেকে, যেটা আমরা করে থাকি, আমরা ইম্পোর্ট বেশি করি। ভারতে যে মাইনাস কারো তো প্লাস হলো, কারো তো প্লাস হলো, এই কারণে কি হয়, টোটাল ওয়ার্ল্ড এর ব্যালেন্স অফ পেমেন্ট কিন্তু অবশ্যই জিরো হতে হবে। কারণ মাইনাস হয়েছে ভারতবর্ষে মানে কারোর প্লাস হয়েছে, এরকম মাইনাস প্লাস করে কিন্তু ওভারঅল জায়গাটা গিয়ে কিন্তু সেই জিরোতেই, বোঝা গেল তাহলে ব্যাপারটা? তাহলে এইবার আমরা যদি ভাবি যে ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে কি কি আছে, খুব ভালো করে এই বিষয়টা যদি আমরা বোঝার চেষ্টা করি, ঠিক আছে? দেখো তাহলে ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে যেরকম আমি একটু আগেই বললাম, বাজেটের যেরকম দুটো পার্ট থাকে, রেভিনিউ আর ক্যাপিটাল, ব্যালেন্স অফ পেমেন্টেরও কিন্তু দুটো পার্ট থাকে। একটাকে বলা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট আর একটাকে বলা হচ্ছে ক্যাপিটাল, ঠিক আছে? কারেন্ট আর ক্যাপিটাল বলা হয় এটাকে। যে ব্যালেন্স অফ পেমেন্ট জিনিসটা আলটিমেটলি ক্যালকুলেট হচ্ছে যে রেসিডেন্ট আর নন রেসিডেন্টের ভিতর যত ট্রানজাকশন হচ্ছে, সমস্ত ধরনের ট্রানজাকশনকে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটাকে আমরা বলছি কারেন্ট আর একটাকে আমরা বলছি কি ক্যাপিটাল। সেম যেরকম বাজেটের মতো আমরা রেভিনিউ আর ক্যাপিটালে ভাগ করেছিলাম, সেম এরকম এখানে কারেন্ট আর ক্যাপিটালে ভাগ করছি। কারেন্ট বলতে কোনগুলো, যেগুলো রিটার্ন বাড়া হবে, বাড়া হবে, ঠিক আছে? আর ক্যাপিটাল মানে কি ওয়ান টাইম বিগ বিগ মানি, ঠিক আছে? অনেক বিগ মানি। আর যে টাকাটা একটা অ্যাসেট তৈরি করতে, সেম এই ধরনের কালেকশন গুলোকে বলা হচ্ছে ক্যাপিটাল। তাহলে সেম ওয়েতে যেরকম বাজেটের দু ধরনের আমরা ভাগ করেছিলাম, রেভিনিউ আর ক্যাপিটাল, সেম ওয়েতে ইন্ডিয়ার যত রেসিডেন্ট আর নন রেসিডেন্টের মধ্যে ট্রানজাকশন হচ্ছে, ভারতীয় এবং অভারতীয়দের মধ্যে ট্রানজাকশন হচ্ছে, যারা ভারতবর্ষে বাস করে এবং যারা ভারতবর্ষে বাস করে না তাদের মধ্যে ট্রানজাকশন হচ্ছে, সমস্ত ট্রানজাকশনকে আমরা দুটো ভাগে ভেঙে দিলাম। একটা ভাগকে আমরা বললাম কারেন্ট আর একটা ভাগকে আমরা বললাম ক্যাপিটাল। কারেন্টের কোনগুলো বলবো যেগুলো রেকারিং বারবার হচ্ছে, ক্যাপিটাল গুলো কোনগুলো বলবো যেগুলো বড় বড় টাকা মোটাই আসছে, যেগুলো আমরা বলবো। তাহলে এবার কারেন্টের মধ্যে কি আছে? কারেন্টের মধ্যে যত ধরনের ট্রানজাকশন হয়, তাদের মধ্যে ট্রানজাকশন বারবার বলছি, রেসিডেন্ট আর নন রেসিডেন্টের মধ্যে ট্রানজাকশন যত ধরনের ট্রানজাকশন হয়, এই ট্রানজাকশনটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা ভিজিবল আর একটা ইনভিজিবল। ভিজিবল বলতে কোন ট্রানজাকশন গুলো, যে ট্রানজাকশন গুলো আমরা দেখতে পাই, আর ইনভিজিবল বলতে কোনগুলো, যে ট্রানজাকশন গুলো আমরা দেখতে পাই না। তাহলে ওভারঅল কিন্তু যত রেসিডেন্ট নন রেসিডেন্টের মধ্যে ট্রানজাকশন হয়, কিছু ট্রানজাকশন কিন্তু আমরা দেখতে পাই না, আবার কিছু জিনিস কিন্তু আমরা দেখতে পাই না। এটা উদাহরণ দিলেই বেশি বুঝতে পারবে কোনটা দেখতে পাই কোনটা দেখতে পাই না। ভিজিবল বলতে যত গুডস এর ট্রানজাকশন হচ্ছে, গুডস মানে কি? গুডস মানে যে সমস্ত জিনিসগুলোকে আমরা টাচ করতে পারছি, দ্রব্য যেটাকে আমরা বাংলায় বলছি, যত গুডস এর ট্রানজাকশন হচ্ছে, এই সমস্ত গুডস এর ট্রানজাকশন গুলো কিন্তু পড়েছে ভিজিবল পার্টে। আর ইনভিজিবল পার্ট বলতে কোনটা? ইনভিজিবল পার্টে তিন ধরনের ভাগ করা হয়েছে। একটা বলা হচ্ছে সার্ভিস। তো খুব ভালো করে দেখো, প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট আমরা দুভাগে ভাগ করতে পারি, গুডস, সার্ভিস। গুড বলতে কি? গুড বলতে পেপার। এই যে ভারতবর্ষ বিদেশ থেকে ক্রুড অয়েল ইম্পোর্ট করছে, ক্রুড অয়েল যে বিদেশ থেকে ইম্পোর্ট করছে, এটা কোন পার্টে পড়বে? একটু আমাকে একজন কেউ বলো তো, ভিজিবল পার্টে না ইনভিজিবল পার্টে? ক্রুড অয়েল যেটা আমরা ইম্পোর্ট করছি, স্যার ভিজিবল পার্টে। ভিজিবল স্যার।
তাহলে যে সমস্ত জিনিসগুলো আমরা ইম্পোর্ট করছি, গুডস, যত গুডস আছে, যে সমস্ত জিনিসগুলো চোখে দেখা যায়, যত জিনিস আমরা ইম্পোর্ট করছি, সেটা ক্রুড অয়েল হতে পারে, সেটা বিদেশ থেকে অ্যালুমিনিয়াম হতে পারে, বিদেশ থেকে স্টিল হতে পারে, লোহা হতে পারে, তাম হতে পারে, সোনা হতে পারে, যা ইচ্ছা হতে পারে, সমস্ত জিনিস আমরা কোন পার্টে নিচ্ছি? গুডস পার্টে। এবার আমাকে তোমাদের নর্মাল সেন্সে একটু বলার চেষ্টা করো, ভারতবর্ষ গুডস পার্টে বেশি ইম্পোর্ট করে না বেশি এক্সপোর্ট করে? কি মনে হয় তোমার? যে গুডস পার্ট মানে যত দ্রব্যাদি আমরা আমদানি করছি বা দ্রব্যাদি রপ্তানি করছি, আমরা বেশিরভাগ দ্রব্যাদি ইম্পোর্ট করি না বেশি দ্রব্য আমরা আউট মানে করি, রপ্তানি করি? আমরা ইম্পোর্ট বেশি করি না এক্সপোর্ট বেশি করি? ইম্পোর্ট বেশি করি। ইম্পোর্ট বেশি করি। ইম্পোর্ট যদি আমরা বেশি করি তাহলে গুডস পার্টে ব্যালেন্স অফ পেমেন্টে আমরা কিসে থাকবো, নেগেটিভে না পজিটিভে? স্যার নেগেটিভে থাকবো। নেগেটিভে থাকবো, কারণ হচ্ছে ইম্পোর্ট বেশি হয়ে যায়। ঠিক আছে, এই ধরো একটা উদাহরণ, ঠিক আছে, যে আমরা ধরো সাপোজ 3 লাখ টাকা বলছি স্ক্রিনটা দেখে যাচ্ছে নাকি তুমি? স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্যার আমি দেখতে পাচ্ছি। মাই গড, স্যার আমরা কেউই দেখতে পাচ্ছি না আই গেস। অনেক করে বললে তো, তোমার এখন ক্লাসে? ইয়ে আপনি সে পিডিএফটা পাঠিয়েছেন না, ওটার থেকে দেখছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক ঠিক, স্ক্রিন দেখা গেলে আর একটু বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো আমরা ভিজিবল আর কমপ্লিট গুডস, তাহলে ধরো আমরা 3 লাখ টাকা এক্সপোর্ট করছি আর 500 টাকা আমরা ইম্পোর্ট করছি, ঠিক আছে? তাহলে যেটা আমরা ইম্পোর্ট করছি সেটা কি হচ্ছে, নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। তাহলে আমাদের ওভারঅল কিন্তু দাঁড়িয়ে গেল হচ্ছে -2 লাখ টাকা, বুঝতে বুঝলে ব্যালেন্স অফ পেমেন্ট এর যায়। শুধু ব্যালেন্স অফ পেমেন্ট কি আমরা ভিজিবল পার্ট করি তাহলে কিন্তু আমাদের দাঁড়িয়ে গেল হচ্ছে -2 লাখ। তাহলে এই যেটুকু আমাদের ভিজিবল পার্ট সেটাকে আমরা দেখলাম। এবার ভিজিবল ইনভিজিবল পার্ট মিলে যেটাকে হয় সেটাকে কিন্তু আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে ট্রেড ডেফিসিট। ঠিক আছে? সেটাকে আমরা কি বলি? ট্রেড ডেফিসিট। হ্যাঁ? এই জায়গাটা থেকে একটু বুঝতে হবে। যে ওভারঅল ব্যালেন্স অফ পেমেন্টে ওভারঅল যত ট্রেড হচ্ছে সেই ট্রেডের জায়গাটাকে আমরা কি বলছি? ট্রেড ডেফিসিট। ঠিক আছে? যে আমাদের ডেফিসিট কেন হয়? কারণ আমরা কি করি? ইম্পোর্ট বেশি করি। এক্সপোর্ট আমরা তুলনামূলক কম করি। তাহলে এইবার যে ইনভিজিবল পার্ট রয়েছে, ঠিক আছে? ইনভিজিবল পার্টটাকে একটু বোঝার চেষ্টা করো। ইনভিজিবল পার্ট বলতে কোনটা? তার মধ্যে প্রথমে আছে দেখো সার্ভিস। সার্ভিস বলতে কি? যে সমস্ত জিনিসগুলোকে দেখা যায়। দেখা যায় না বলতে কি রকম? এই ভারতবর্ষে তো আইটি কোম্পানি আছে। ভারতবর্ষে ম্যাক্সিমাম আমরা জানি জিডিপিতে সার্ভিস সেক্টরের অবদান সবথেকে বেশি। প্রায় 60% এর অ্যাবভ। ভারতবর্ষের টোটাল ইনকামের প্রায় 60% আমাদের কোথা থেকে আসছে? টোটাল ইনকাম প্রায় 60% কিন্তু আসছে আমাদের সার্ভিস সেক্টর থেকে। তাহলে এই যে এত হিউজ আমাদের সার্ভিস সেক্টরের উপর ডিপেন্ডেন্সি, তাহলে আমরা কিন্তু সার্ভিস সেক্টরে অনেক কিছু আমদানি করছি, আবার অনেক কিছু রপ্তানি করছি। আমদানি বলতে কি? ধরো ভারতবর্ষের মধ্যে বিদেশের অনেক কিছু সার্ভিসেস আসছে, তাই না? বিদেশের প্রচুর ব্যাংক থেকে শুরু করে বিদেশি প্রচুর সংস্থা দ্বারা ভারতবর্ষে সার্ভিস প্রদান করছে। আবার ভারতবর্ষও কিন্তু বিদেশকে প্রচুর সার্ভিস দিচ্ছে, যেটা কিন্তু ম্যাক্সিমাম আইটি সেক্টর। এই যে ভারতবর্ষ আইটি হাব বলা হয়, আইটি হাব বা ইনফরমেশন টেকনোলজি হাব মানে কি? এই যে বিদেশি এত সংস্থা আছে তাদের যে সফটওয়্যার, তাদের যে ওয়েবসাইট, এই সমস্ত কিছু কিন্তু ম্যাক্সিমাম ডিজাইন হয় ভারতবর্ষ থেকে। ধরো সাপোজ বিদেশি একটা ব্যাংক, ধরো আমেরিকান আমেরিকান ব্যাংক, আমেরিকান ব্যাংক যে চলছে তার জন্য কিন্তু তার সফটওয়্যার লিখেছে, তার কোডিং লিখেছে, এই সফটওয়্যার, এই কোড, এই নেট, এই ওয়েবসাইট, এই সমস্ত কিছু কিন্তু এগুলো দিচ্ছে ভারতীয় কোনো কোম্পানি। হ্যাঁ, ধরো সাপোজ আমেরিকা টিসিএস কাকে বলছে যে আপনারা কাজ করুন, আমাদের সমস্ত কোড টোড সমস্ত কিছু করুন, টাটা কনসালটেন্সি সার্ভিস টিসিএস, টিসিএস বলেছে করুন। তাহলে এই এই যে টিসিএস আমেরিকাকে কোড বানিয়ে পাঠাচ্ছে, তাহলে এইটা কি হচ্ছে? আমাদের আমদানি হচ্ছে না রপ্তানি হচ্ছে? একটু ভালো করে বুঝে বলার চেষ্টা করুন। এই যে ব্যাংক অফ আমেরিকা এসে আমাদেরকে বললো আমাদের আমাদের ব্যাংকে কোড আপনারা বানিয়ে আমাদেরকে পাঠালে তার জন্য পয়সা দেবো, তাহলে এটা আমদানি হচ্ছে না রপ্তানি? স্যার এটা রপ্তানি হচ্ছে। তাহলে এটা কিন্তু রপ্তানি হচ্ছে। মানে আমাদের কিন্তু সার্ভিসের ক্ষেত্রে এই যে বিভিন্ন বিদেশি ব্যাংক, বিভিন্ন বিদেশি অর্গানাইজেশন, তাদের জন্য আমরা যে কোড বানাচ্ছি, সফটওয়্যার বানাচ্ছি, এই জন্য কিন্তু আমাদের একটা হিউজ পরিমাণ
আমরা কিন্তু টাকা, বিদেশি মুদ্রা ভারতবর্ষে আসে। কারণ এই ব্যাংক অফ আমেরিকা তো আর টাকাতে ভারতকে পেমেন্ট দেবে না, ডলারে পেমেন্ট দেবে। তাহলে একটা হিউজ সংখ্যক মুদ্রা কিন্তু আমাদের আসে। তাহলে আমরা দেখলাম গুডস এর যেটা আমরা নরমাল যে ট্রেড করছিলাম, গুডস এর ট্রেড, সেখানে আমাদের ডেফিসিট হয়ে গেছিল। কারণ আমরা প্রচুর পরিমাণ কি করছিলাম, ইম্পোর্ট করছিলাম, এক্সপোর্ট কম করছিলাম। কিন্তু সার্ভিসের ক্ষেত্রে আমরা কিন্তু আইটি কোম্পানিগুলো প্রচুর সার্ভার বানিয়ে নিয়ে পাঠাই। তার জন্য কিন্তু শুধু সার্ভিসে কিন্তু আমরা পিছিয়ে থাকি, আমরা কিন্তু পজিটিভে থাকি। এইটা 2013 সালের মানে অনেক দিনের আগের রিয়াল ফিগার, এত কোটি ডলারে আছে এগুলো, ঠিক আছে? কিন্তু গুড থেকে আমরা দেখো 1,47,609 ডলার, হ্যাঁ, এত কোটি ডলার আমাদের কি হয়েছে, নেগেটিভ, মানে আমরা একটা শর্টফল আছে। শর্টফল আছে মানে কি, আমরা এক্সপোর্ট করেছি যত আর ইম্পোর্ট করেছি যত, আমরা এত টাকার বেশি ইম্পোর্ট করেছি। তাহলে দেখো গুডসে আমরা লালে নেগেটিভে আছি। কিন্তু সার্ভিসের ক্ষেত্রে দেখো ৭,৯৬৫, এত কোটি ডলার কিন্তু আমরা পজিটিভে আছি, মানে এত বেশি টাকা আমাদের ঢুকেছে। কিন্তু ওভারঅল যখন আমরা দেখছি গুডস এন্ড সার্ভিস মিলিয়ে মিলে, তখন কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ওভারঅল কি হয়ে যাচ্ছে, ওভারঅল কিন্তু আমাদের নেগেটিভ হয়ে যাচ্ছে, ওভারঅল কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এইটা ব্যালেন্স অফ পেমেন্টের এখনো কিন্তু আমরা কারেন্ট অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করছি, আমরা কিন্তু এখনো কোন পার্টে যাইনি, আমরা কিন্তু এখনো ক্যাপিটাল পার্টে যাইনি, আমরা এখন কারেন্ট নিয়ে আলোচনা করছি। তো আমরা যেটা দেখলাম, ধরো গুডস কে যেটা আমরা আমদানি রপ্তানি করছি, সেখানে আমরা লস খেয়ে যাচ্ছি, সেখানে আমাদের ডেফিসিট হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমরা সার্ভিস নিয়ে ভাবনা চিন্তা করবো, সার্ভিসে কিন্তু আমরা দেখলাম সারপ্লাস আছে। আইটি কোম্পানিগুলো কিন্তু প্রচুর দেশে জিনিসপত্রকে আমাদের কিন্তু সারপ্লাস করে রেখেছে। বোঝা গেল তাহলে জায়গাটা? কিন্তু এর বাইরেও তো আরো জিনিস আছে। এর বাইরে ইনভিজিবল পার্টে হচ্ছে ইনকাম। ইনকাম বলতে কি বোঝায় দেখো, ইন্টারেস্ট, ডিভিডেন্ড, প্রফিট, হ্যাঁ, তারপর ট্রান্সফার, রিমিটেড, ডোনেশন, গিফট, এই ব্যাপারগুলো কি? যে ধরো এই যে রেমিটেন্স, রেমিটেন্স বলতে কি বোঝায়? রেমিটেন্স বলতে দেখো, এইখানে আমাদের ট্রানজাকশন কার মধ্যে, রেসিডেন্ট ভার্সেস নন রেসিডেন্ট, ভারতীয় এবং ভারতীয় নয় এরকম না, কিন্তু ভারতে বসবাসকারী এবং ভারতে বসবাসকারী নয়, এদের মধ্যে যা ট্রানজাকশন হবে সমস্তই কিন্তু আমাদের ব্যালেন্স অফ পেমেন্টে ধরা হবে। একটা উদাহরণ নিয়ে বুঝলে ভালো বুঝতে পারবে। ধরো ভারতে একজন সফটওয়্যার ডেভেলপার আছে, আইটি কোম্পানিতে চাকরি করে, সে ধরো বিদেশে সুযোগ পেয়েছে। ধরো তোমাদেরই কোনো কাকা জ্যাঠা কেউ চলে গেছে হচ্ছে আমেরিকা, আমেরিকা গিয়ে ওখানে ওখানকার ব্যাংকে কাজ করছে। তাহলে ও যে ওখানকার ব্যাংকে কাজ করছে, তারপর প্রতি বছর বছর ওখান থেকে ও টাকা পাঠাচ্ছে ভারতে। তাহলে এই যে ট্রানজাকশনটা হচ্ছে, প্রথমেই যে বিওপির সংজ্ঞা করেছি, তাতে করে এই ট্রানজাকশনটাকে আমরা ধরবো না ধরবো না? তোমাদের কি ধারণা, একটু বলো দেখি আমার। স্যার ধরবো, ধরবো। কেন ধরবো? কারণ উনি তো এখন নন রেসিডেন্ট, তো নন রেসিডেন্ট পাইছে। ভেরি গুড। তাহলে ধরবো। তাহলে উনি যেই ডলারটা ভারতে পাঠাচ্ছেন, সেটা তো ভারতে ইনফ্লো হচ্ছে, এটা ভারতে পজিটিভলি ঢুকছে। এবার এইরকমও তো অনেক আছে বিদেশি লোকজন যারা ভারতবর্ষে কাজ করছে, না বিভিন্ন বিদেশি রাষ্ট্রদূত, বিভিন্ন বিদেশি সংস্থায়, হয়তো ভারতবর্ষে হয়তো সিটি ব্যাংক আছে, সেখানে হয়তো আমেরিকার দুটো লোক কাজ করছে। তাহলে তারা তাদের যে ডলারটা ইনকাম করছে এখানে, সেটা তো তারা তাদের দেশে পাঠিয়ে দিয়ে দিচ্ছে। এবার আমাদের যত ভারতীয়রা বিদেশে আছে, তারা ডলার ইনকাম করে ভারতে পাচ্ছে। নর্মাল কনসেপ্টটা তোমার কি মনে হয়, রেমিটেন্সের ক্ষেত্রে ভারত কি হবে? বেশি টাকা ভারতে আসবে, না ভারত থেকে বেশি টাকা বেরিয়ে যাবে? স্যার বেশি টাকা আসবে, কারণ তো বেশি দেশে যায়, বিদেশ থেকে অতটা তো ভালো কাজ করতে পারছে না। একদম। তাহলে ভারতবর্ষের ম্যাক্সিমাম লোক কিন্তু বিদেশে কাজ করে। সেই কারণে ভারতবর্ষ কিন্তু রেমিটেন্সের এই যে পাঠায়, ডোনেশন মানে কি? যদি ভারতবর্ষে ডোনেশন আসে তাহলে পজিটিভ, ভারত থেকে ডোনেশন বেরোচ্ছে মানে নেগেটিভ। গিফট মানে কি? ভারতবর্ষে গিফট এলে পজিটিভ, গিফট বেরোলে নেগেটিভ। এই রেমিটেন্সের ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষ প্রচুর ইনকাম করে, হ্যাঁ, বিলিয়ন ডলার ইনকাম করে। এবং প্রচুর ভারতীয় পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে আছে, এবং তারা কিন্তু সেখান থেকে তাদের অর্জিত অর্থ ডলারে আমাদের ভারতবর্ষে পাঠাচ্ছে। তাহলে ভারতবর্ষ কিন্তু এটা ১১৭০ বিলিয়ন ডলার ভারতবর্ষ কিন্তু রেমিটেন্স বাবদ পাচ্ছে। এবং মনে রাখবে, রেমিটেন্সে ভারতবর্ষ ওয়ার্ল্ডে নাম্বার ওয়ান। ভারতবর্ষের কিন্তু যারা ভারতীয়, যারা বিভিন্ন বিদেশে বসবাস করছে, তারা যে টাকা পাঠাচ্ছে, সেটা কিন্তু পৃথিবীর সব থেকে বেশি টাকা, ওয়ার্ল্ডে নাম্বার ওয়ান। অন্যান্য দেশ তাদের যে জনগণ, তাদের দ্বারা যত টাকা পাচ্ছে, তার থেকে ভারতীয়রা যারা বিদেশি আছে, তারা কিন্তু অনেক বেশি টাকা পাচ্ছে।
তো এখানে আমরা পজিটিভ। ইনকাম, প্রফিট, ইন্টারেস্ট, ডিভিডেন্ড, প্রফিট বলতে কি বোঝাচ্ছে, যে ভারতবর্ষে যখন কোনো ডিভিডেন্ড আসছে, মানে ধরো ভারতীয় কোনো সংস্থা, সে হয়তো বিদেশে, খুব ভালো করে বোঝে এই জায়গাটা, ধরো ভারতীয় কোনো সংস্থা, হ্যাঁ ধরো ভারতীয় তুমি ধরো সাপোজ এখানে যে সিরি রয়েছে, সিরি হয়তো আমেরিকার এক সংস্থাতে ইনভেস্ট করেছো, হ্যাঁ, তাহলে ওদের যে লাভ হবে তুমি তো তার ডিভিডেন্ড পাবে। ডিভিডেন্ড মানে কি, কোনো সংস্থায় যদি তুমি ইনভেস্ট করো, তাহলে সেই সংস্থা যদি লাভ করে, তাহলে তোমাকে তার লাভের যে অংশটা দেয়, সেটাকেই বলে ডিভিডেন্ড। মানে ধরো সাপোজ তুমি তোমার দু চারটে বন্ধু মিলে একটা কোম্পানি তৈরি করেছো, এবং বছরের শেষে কোম্পানিটা যে লাভ হবে, তার তো একটা অংশ তুমি পাবে, কারণ তুমি তো কোম্পানিটা তৈরি করেছো, সেই কোম্পানিটা তুমি ইনভেস্ট করেছো, তাহলে এটাকেই বলা হবে তোমার ডিভিডেন্ড। কিন্তু যখন এটা ভারতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, তখন এটা ব্যালেন্স অফ পেমেন্টের কনসেপ্টে আসবে না। কিন্তু যখনই এটা ভারত আর বিদেশের মধ্যে ব্যাপার হয়ে যাবে, তখনই কিন্তু সেটা ব্যালেন্স অফ পেমেন্টের কনসেপ্টে চলে আসবে। তাহলে তুমি ধরো আমেরিকার কোনো একটা অর্গানাইজেশনে ইনভেস্ট করেছো, নাও তাদের প্রফিট হলো, তাহলে সেই প্রফিটের একটা ভাগ, তার একটা ডিভিডেন্ড তো তুমি পাবে। তাহলে এই ডিভিডেন্ডটা কি হলো, ভারতে এলো, তার মানে এটা পজিটিভ। তেমনি বিদেশি প্রচুর লোক তো ভারতের বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন সংস্থায় ইনভেস্ট করে রেখেছে, তাহলে সেই যে লাভটা হলো সেটা কিন্তু ভারত থেকে বেরিয়ে গেল। এই জায়গাটাই মনে রাখবে, ইনকামের ক্ষেত্রে ভারত থেকে কিন্তু বেশি টাকা বেরিয়ে যায়, কারণ বিদেশি প্রচুর লোক যাদের প্রচুর প্রচুর টাকা রয়েছে, তারা কিন্তু ভারতের বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে রেখেছে, তার থেকে ভারতের লোক বিদেশে কিন্তু কমই ইনভেস্ট করে রেখেছে। তাহলে ওভারঅল কিন্তু ইনকামের ক্ষেত্রে আমাদের বেশিরভাগ টাকা ভারত থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে আমাদের যে রেসিডেন্ট আর নন রেসিডেন্টের মধ্যে ওভারঅল কারেন্ট পার্টে যে ক্যাশের ব্যাপারটা দাঁড়ালো, সেটাতে দেখছি আমরা কোনোটাতে তো ডেফিসিটে থাকছে না, বড় ডেফিসিট, কারণ আমরা প্রচুর পরিমাণ ইম্পোর্ট করি। সার্ভিস পার্টে আমরা দেখলাম সারপ্লাসে থাকছি, কারণ আইটি কোম্পানিগুলো প্রচুর প্রচুর সফটওয়্যার বানিয়ে বিদেশে রপ্তানি করে প্রচুর প্রচুর টাকা নিয়ে আসছে। আবার ইনকাম পার্টে বেশি আমরা কিসে থাকছি, আমরা ডেফিসিটে থাকছি, কারণ ভারতীয়দের অত পরিমাণ ইনভেস্ট বিদেশে নেই যতটা বিদেশিদের ভারতে ইনভেস্ট করার আছে। ট্রান্সফার পার্টে আমরা কি দেখলাম, আবার আমরা সারপ্লাসে থাকছি বা পজিটিভে থাকছি, কারণ ভারতীয়রা প্রচুর প্রচুর টাকা ভারতবর্ষে পাচ্ছে। তো এই হলো ওভারঅল আমাদের ব্যাপার। ওভারঅল জায়গাটা আমাদের যেটা দাঁড়ালো, যে আমাদের কিন্তু সার্ভিসিটাল, ভিজিবল এবং মানে ভিজিবল পার্টে কিন্তু আমাদের আলটিমেটলি সবগুলো যদি যোগ করি, তাহলে দেখবো আমাদের ওভারঅল ডেফিসিট। এই যে ডেফিসিট কারেন্ট অ্যাকাউন্টে, এটাকেই বলা হয় ইন্ডিয়ার কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, ডেফিসিট। এই যে এইগুলো তুমি যোগ বিয়োগ করে যে পেলে, এই যেগুলো যোগ বিয়োগ করে তুমি যেটা পেলে, সার্ভিস সেক্টরে তুমি পজিটিভ ছিলে, ইনকামে তুমি নেগেটিভ, ঠিক আছে, ট্রান্সফারে তো পজিটিভ, ওভারঅল তুমি হলে ইনভিজিবলে পজিটিভ। কিন্তু ভিজিবল পার্টে, এই যে গুডস পার্টে তুমি একটা বড় নেগেটিভ খেয়েছো, খুব ভালো করে বোঝো, এখানে তুমি যে একটা বড় নেগেটিভ খেয়েছো, ঠিক আছে। তো ওভারঅল কিন্তু আমরা কোথায় চলে যাই, আমরা চলে যাই হচ্ছে নেগেটিভে। ভিজিবলতে আমাদের নেগেটিভ কিন্তু বড় নেগেটিভ, ইনভিজিবলতে একটা সারপ্লাসে থাকলেও সেটা কিন্তু কম সারপ্লাস। তো ওভারঅল আমাদের কারেন্ট অ্যাকাউন্ট কি হয়, কারেন্ট অ্যাকাউন্ট কিন্তু আমাদের ওভারঅল হয়ে যায় হচ্ছে ডেফিসিট, ঠিক আছে। যেমন ধরো 2014 সালে আমাদের $45 বিলিয়ন মতো ডেফিসিট ছিল, হ্যাঁ, মানে ওভারঅল এই যোগ বিয়োগ করে আমাদের ডেফিসিট হয়েছে। তো এই ডেফিসিটটাকে আমরা আবার জিডিপি পার্সেন্টেজে প্রকাশ করি। যেমন ধরো সাপোজ আমাদের যদি আমি ধরি জিডিপি হচ্ছে 300 কোটি ডলার, ঠিক আছে, আর সেই জায়গায় হয়তো সাপোজ আমাদের ধরো 4.5 কোটি ডলার হচ্ছে আমাদের ধরো ডেফিসিট, তাহলে 300 4.5 কত পার্সেন্ট হয়, 2% বা 1%, যেটাই হোক, সেটাকে পার্সেন্টেজ এরকম করে প্রকাশ করা হয়। খুব ভালো করে এই জায়গাটা একবার বোঝো, আমি আরেকবার রিপিট করে এই জায়গাটা। ধরো ভারতের জিডিপি হচ্ছে 300 কোটি ডলার, ঠিক আছে, আর আমাদের এই যে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটটা কি করে পেলাম, ধরো গুডসে আমরা দেখি যে আমরা ইম্পোর্ট বেশি করছি, এক্সপোর্ট কম করছি, তাহলে এখানে ধরো আমাদের মাইনাস হয়তো সাপোজ কথার কথা 2 কোটি ডলার হয়ে গেল, ঠিক আছে। সার্ভিসে হয়তো আমাদের প্লাস কত হলো, এখানে ধরো একটা -5 কোটি ডলার হলো, সার্ভিসে হয়তো হলো +2, ঠিক আছে। তারপর আমরা কিছু ট্রান্সফার, হ্যাঁ, ওভারঅল যে আমাদের ট্রান্সফার পেমেন্ট যেগুলো থাকে, ঠিক আছে, সেখানে আমরা কি দেখলাম, সেখানে কিন্তু আমরা দেখলাম ওভারঅল যদি এই জায়গাটা দেখো, আমরা কিসে থাকছি এখানে, এই যে ট্রান্সফার পার্টে কিন্তু প্লাসে থাকছি, আর ইনকাম পার্টে আমরা ডেফিসিটে থাকছি, ঠিক আছে। তাহলে ট্রান্সফারে ধরো আমরা 1 কোটি টাকা প্লাসে থাকলাম, আর ইনকাম পার্টে আমরা কি, ইনকাম পার্টে ধরো আমরা আবার 2 কোটি টাকা মাইনাসে থাকলাম,
ঠিক আছে? তাহলে ওভারঅল আমরা যদি হিসাব করি আমাদের ডেফিসিট না সারপ্লাস, এইটাকে আমরা বলবো কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। কারণ এই সমস্তগুলো কিসের পার্ট? এই সমস্তগুলো কারেন্ট অ্যাকাউন্টের। তাহলে গুডসে আমরা মাইনাসে খেয়ে গেছি, মানে $5 কোটি আমাদের বেরিয়ে গেছে। সার্ভিসে আমাদের $2 কোটি ঢুকেছে। ট্রান্সফার মানে কি বললাম? ওই যে রেমিটেন্সের যে টাকাগুলো আসছে সেখানে আমাদের বেশি টাকা ঢুকেছে, তুলনামূলক কম টাকা বেরিয়েছে। ইনকাম পার্ট বলতে কোনটা বললাম মনে করো? ইনকাম পার্ট বলতে বললাম আমরা ওই যে তোমার বিদেশি সংস্থায় ইনভেস্ট করা আছে আর বিদেশিদের ভারতীয় সংস্থায় ইনভেস্ট করা আছে। তো বিদেশিদের যেহেতু ভারতীয় সংস্থায় বেশি ইনভেস্ট করা আছে, ওই কারণে টাকা বেরিয়ে যাচ্ছে ঘর থেকে। তো এই যে ডলার গুলো বেরিয়ে যাচ্ছে আর ডলার গুলো ঢুকছে, ওভারঅল কি জায়গাটা দাঁড়ানো? গুডসের ক্ষেত্রে আমাদের $5 বিলিয়ন বেরিয়ে গেল। ওভারঅল দেখছি আমরা 2 কেটে গেল, -5 প্লাস 1 -8 বিলিয়ন ডলার। এইটাকে আমরা বলবো কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। নাও এই কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটকে আমরা কি করব? কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট আমরা জিডিপির পার্সেন্টেজে প্রকাশ করব। ধরো আমাদের জিডিপি হচ্ছে 300, তাহলে 300 কত পার্সেন্ট? এটা ধরো কথার কথা এটা 4.5 ধরো, ঠিক আছে? তাহলে বুঝতে সুবিধা হবে। 5.5 হলে এটাকে 4.5, তাহলে 300 1.5% হলে 4.5। তাহলে আমরা বলবো ভারতের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট হচ্ছে 1.5%। আমরা এটাকে পার্সেন্টেজ এভাবে জিডিপির পার্সেন্টেজ প্রকাশ করি। তাহলে আমি বলবো ভারতবর্ষের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট হচ্ছে 1.5%। বোঝা গেল তাহলে ওভারঅল ব্যাপারটা যে কারেন্ট ডেফিসিট কাকে বলছি। তাহলে আমাদের এই যে কারেন্ট অ্যাকাউন্টের কনসেপ্ট গুলো ছিল, গুডস, সার্ভিসেস, ইনকাম, ট্রান্সফার, এই সবগুলোকে যোগ বিয়োগ করে যে ফিগারটা আমার দাঁড়াবে, সেই ফিগারটাকে আমরা জিডিপির পার্সেন্টেজ করে দিতে পারলে সেটাকে আমরা বলছি কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। এখানে আমাদের এখানে কত দাঁড়িয়েছিল? আমাদের এখানে দাঁড়িয়েছে 1.5%। এই জায়গাটা দেখো ওভারঅল কারেন্ট অ্যাকাউন্টের জায়গাটা ক্লিয়ার হলো না? বা কারোর যদি মনে কোনো রকম কোশ্চেন অ্যারাইজ করে সেটা তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারবে। যে ওভারঅল কারেন্ট অ্যাকাউন্টের জায়গাটা কি হলো? কারেন্ট অ্যাকাউন্ট যে আমাদের ডেফিসিট হলো, হ্যাঁ, কি করে ডেফিসিট হলো, কিভাবে সেই হিসাবটা আসছে, সেই জায়গাটা দেখো আমরা বুঝতে পারছি। কারেন্ট অ্যাকাউন্ট যদি ডেফিসিট হয় তাহলে কিন্তু আমাদের কি হচ্ছে? অ্যাকচুয়ালি ডলার আমাদের ভাড়ার থেকে শর্ট পড়ে যাচ্ছে, তাই না? এই যে $4.5 বিলিয়ন, এই $4.5 বিলিয়ন তো আমাদের শর্ট। কারণ আমাদের তো টাকা, এই টাকাটা তো পুঁজি দিতে হবে, তাই না? আমাদের গুডস এর ক্ষেত্রে $5.5 বিলিয়ন চলে যাচ্ছে আর অন্যান্য থেকে আসছে। সব মিলেমিশে আমরা দেখছি আমাদের শর্ট কত? আমাদের শর্ট অ্যাপ্রক্স $4.5 বিলিয়ন শর্ট। তো এই শর্টটা, এই যে শর্ট, এই $1 বিলিয়ন তো আমার লাগবে, কারণ আমাদেরকে তো পেমেন্ট করতে হবে। এই যে গুডস এ যারা এক্সপোর্ট ইম্পোর্ট করেছে তাদেরকে তো পেমেন্ট করতে হবে। তাহলে এই যে $4.5 বিলিয়ন, এইটা কিন্তু তখন আমাদের ভাড়ার থেকে বেরিয়ে যায়। আরবিআই এর যে ফরেক্স রিজার্ভ আছে যেখানে প্রচুর ডলার রাখা আছে, আরবিআই কে কিন্তু তখন বাধ্য হয় আরবিআই যে এই ডলার গুলো মার্কেটে আনার জন্য। নাহলে মানুষ কোথা থেকে ডলার গুলো পাবে? তো মানুষকে তো পেমেন্ট করতে হবে, নাহলে তো ডলারের ক্রাইসিস দেখা যাবে মার্কেটে। খুব ভালো করে বোঝো। এই যে 5.5 -5.5 লিখেছি, এই -5.5 এর অর্থ কি? এই -5.5 আমাদেরকে বেশি ডলার পেমেন্ট করেছে। যত না ডলার ঢুকছে তার থেকে এতগুলো ডলার আমাদেরকে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই ডলার গুলো তো আমাদের লাগবে বের করতে গেলে। আমরা যখন ইম্পোর্ট করবো তখন তো আমাদের বিদেশি সংস্থাকে পেমেন্ট করতে হবে, তাহলে এই ডলার গুলো তো আমাদের লাগবে। তাহলে ডলার গুলো যদি মার্কেটে অ্যাভেলেবেল না থাকে, মার্কেটে যদি ডলার না থাকে, তাহলে কিন্তু ডলারের ভ্যালু বেড়ে যাবে। মানে $1 সমান ধরো এখন 80 টাকা চলছে, তুমি হঠাৎ করে দেখবে $1 সমান 90 টাকা হয়ে গেছে বা $1 সমান 100 টাকা হয়ে গেছে। কারণ কি? কারণ মার্কেটে এসে সাজাচ্ছে যে বিলিয়ন ডলারের ডলার কোথায়? এই ডলার তো পেমেন্ট করতে হবে। তখন আরবিআই তাহলে কি করবে? এই যে শর্টটা আছে এই শর্টের ডলার আরবিআই ওর ভাড়া থেকে বার করা শুরু করবে। তো না হলে কিন্তু টাকার সাপেক্ষে ডলারের ভ্যালু ঠিকঠাক থাকবে না। এটাকেই বলছে ব্যালেন্স অফ পেমেন্টের এটা একটা পার্ট। কোন পার্ট? জাস্ট কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটটা আমরা বললাম, এখন ক্যাপিটাল অ্যাকাউন্টে আমরা যাইনি। কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটটা আমরা বললাম, এটা একটা পার্ট। ওভারঅল আমাদের কারেন্ট অ্যাকাউন্টে কিন্তু শর্টফল, এই শর্টফলটা যদি একটা হিউজ শর্টফল হয় তাহলে কিন্তু আরবিআই এর কাল ঘাম ছুটে যাবে এটাকে ম্যানেজ করা। কারণ এই যে টোটাল ডলার শর্ট, এটার যদি ফরেক্স রিজার্ভের থেকে কোনো কারণে বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমরা বিশাল বড় ক্রাইসিসে পড়ে যাবো। সেটাকেই বলে ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস, যেটা ইন্ডিয়ান ইকোনমিতে 1990-91 সালের দিকে হয়েছিল। তখন আরবিআই এর ভাড়ারে ছিলই হয়তো 3-3.5 কোটি টাকা, এদিকে দেখা যাচ্ছে দিতে হবে, বের করতে হবে প্রায় 10-15 কোটি ডলার টাকা। তাহলে অত তো আমাদের নেই, তার থেকে বেশি বলছে বের করতে হবে। তো আরবিআই কিন্তু তখন হাত তুলে দিয়েছে, বলছে ভাই এত ডলার আমাদের নেই। তাহলে ডলার যদি না থাকে, আরবিআই যদি হাত তুলে দেয় তাহলে কে বাঁচাবে?
তখনই ক্রাইসিস শুরু হয়ে যাবে, সেটাকে বলা হয়েছিল ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস। এবং যখনই ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস হবে, মনে রাখবে একজনই আছে ভগবান যে বাঁচাবে, তার নাম হচ্ছে আইএমএফ। কোনো দেশ যদি ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিসে পড়ে যায়, তাহলে তাকে বাঁচানোর ভগবানের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যার সদর দপ্তর ওয়াশিংটন ডিসি। তো ওয়াশিংটন ডিসি থেকে এই আইএমএফ কিন্তু তখন এসে তোমাকে রক্ষা করার চেষ্টা করবে। বাট সে তো আর এমনি এমনি রক্ষা করবে না, সে তো আর দাতা কর্ম না, সে তো দান করতে আসেনি। সে কিন্তু তার হিসাবপত্র বুঝে নেবে যাতে ইউএস এর ভালো হয়, আমেরিকার ভালো হয়। তো এই কারণে 1990-91 সালে ভারতবর্ষ যখন এই কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটে ফেসে গিয়ে তার ভাড়ারে প্রচুর ডলার ছিল না, সে যখন ডলার বার করতে পারছে না, তার ডলার যখন শূন্য, তখন আইএমএফ এসেছিল হেল্প করতে। ঠিক আছে, আমি তোমাকে হেল্প, কিন্তু ভাই তুমি এই যে সব জায়গায় সরকারি 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 সিস্টেম চালু করে রেখেছিল, এই সব করা যাবে না, তোমাকে প্রাইভেট সংস্থাকে আসতে দিতে হবে। তো ওই কারণেই কিন্তু আমাদের এলপিজি পলিসিটা আনতে মনমোহন সিং বাধ্য হয়েছিল। কারণ কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট অনেক হয়ে গেছিল, আমাদের অ্যাভেলেবেল ডলার আমাদের রিজার্ভ ছিল না, আরবিআই রিজার্ভে অ্যাভেলেবেল ডলার ছিল না, আরবিআই পেমেন্ট দিতে পারছিল না। ওই কারণে আইএমএফ থেকে বাধ্য হয়ে ধার করতে হয়েছিল এবং আমরা ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিসে পড়ে গেছিলাম। সো দ্যাটস ওয়াই কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটকে মেনটেন করা, যাতে আমাদের আমাদের ইম্পোর্ট ওরিয়েন্টেড না হয়ে যায় প্রচুর। হ্যাঁ, যখন যত ইম্পোর্ট করবো তত তো আমাদের ডলার বেরিয়ে যাবে, তাই না? এই যে গুডস পার্টে শর্ট দেখছি 5.5 বিলিয়ন ডলার, কেন শর্ট? বিকজ আমরা এক্সপোর্ট কম করছি, আমরা গুডস ইম্পোর্ট করছি, প্রচুর প্রচুর গুডস আমরা ইম্পোর্ট করছি। গুডস যদি আমরা ইম্পোর্ট করি, তাহলে আমাদের ডলার তো অবশ্যই বেরোবে। তাহলে আমাদেরকে এমন ভাবে ইকোনমিকে করার চেষ্টা করতে হবে যাতে আমাদের এত ডলার না বেরোয়, না হলে তো আমাদের মানে স্ট্রং ইকোনমি আমরা হতে পারবো না, তাই না? তো এটাই হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটের কনসেপ্ট। ওভারঅল এই জায়গাটা বুঝতে পারলে কিনা, এটা কিন্তু ইকোনমির একটু, আবার বারবার বলছি, এটা একটু উঁচুর দিকের কনসেপ্ট, একদম বেসিক জায়গা না। তোমাদের যারা একটু বেসিক জায়গা পড়া আছে তাদের এই জায়গাগুলো বুঝতে সুবিধা হবে, আর আদার্স কিন্তু টপিক দেওয়া হবে। তবে ইটস নট বেসিক ইকোনমি, আমাদের একটু জটিল বেসিক ইকোনমি, ওকে? বাট ইম্পোর্ট এক্সপোর্ট এই জিনিসগুলো আশা করি একদম না বোঝার মতো কিছু নয়, হ্যাঁ? ওভারঅল এই কারেন্ট ডেফিসিট জায়গাটা বোঝানোর চেষ্টা করলাম, যে সিএডি কি বা কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট কি, এই জায়গাটা। এবং কিছু কম্পোনেন্ট, একটা ভিজুয়াল কম্পোনেন্ট, ভিজিবল এর মধ্যে হচ্ছে গুডস, আর একটা নন ভিজিবল কম্পোনেন্ট। নন ভিজিবল এর মধ্যে কি আছে? নন ভিজিবল এর মধ্যে আছে সার্ভিসেস, ইনকাম, আর হচ্ছে ট্রান্সফার। ওভারঅল এই সমস্ত জায়গা যদিও কি করে ইন্ডিয়া এটিভি চলে যাচ্ছে, ওভারঅল জায়গাটা ঠিক হচ্ছে। এইটু থেকে যদি কার কোনো মনে কোনো ডাটা ইউজ করে, ফিলস টু আস্ক মি। শ্রী, মীনাক্ষী, প্রীতম, আশিকুর, ঈশা, নবীনা, বুঝতে পারছি না কোনো কোনো জায়গায় ডাউট লাগছে। কারো যদি কোনো স্পেসিফিক জায়গায় ডাউট থাকে, প্লিজ ফিল ফ্রি। আশিকুর জায়গায় ডাউট? না না স্যার, না স্যার। প্রবলেম। মীনাক্ষী বা নমিতা, তোমরা একটু মনে হয় জয়েন করলে। এইটুকু আলোচনা হলো, কোনো জায়গায় জিজ্ঞাসা কিছু? স্যার আসলে মাঝে মধ্যে কেটে কেটে যাচ্ছিল, পুরোপুরি শুনতে পারিনি। ঠিক আছে, নেটওয়ার্ক সমস্যার জন্য। ওকে, আমি পরের ক্লাসটাও প্রোভাইড করে দেবো, হ্যাঁ? তো কোনো জায়গায় যদি অসুবিধা থাকে পরে ক্লাসটা শুনে সেই যেগুলো জানা নিব, ঠিক আছে? তো ব্যালেন্স অফ পেমেন্ট আমরা কোনটা করলাম? ব্যালেন্স অফ পেমেন্টের আমরা করলাম হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টের বা কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। তাহলে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট মানে কি বলছি আমরা? যে আমরা যেহেতু বেশি পরিমাণ ইম্পোর্ট করছি, আমরা যেহেতু প্রচুর পরিমাণ মালপত্র বিদেশ থেকে আমদানি করছি, আর কম পরিমাণ এক্সপোর্ট করছি, সেই কারণে কিন্তু আমাদের একটা সমস্যা দেখা যাচ্ছে, আমাদের ডেফিসিট হয়ে যাচ্ছে, মানে আমাদের ডলার বেরিয়ে যাচ্ছে। এই জায়গাটা থেকে আমরা কি করে বাঁচতে পারি? হাউ টু রিডিউস কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, তার কিছু উপায় তোমাদের কি? হ্যাঁ বলো, কিছু আছে? এখানে আমরা বাঁচতে করে পারি, ঠিক আছে? এখান থেকে বাঁচার উপায় হচ্ছে, দেখো আমাদের প্রথম যে একটা হিউজ মানে ডেফিসিট হয়ে আছে গুডসে, ভিজিবল পার্টের মধ্যে গুডসে, এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা প্রচুর পরিমাণ গুডস ইম্পোর্ট করছি।
এটাই মেইন কারণ, প্রচুর পরিমাণ গুডস ইম্পোর্ট করা। তাহলে কারণ গুডস এর মধ্যে আমরা কোনটা সবচেয়ে বেশি ইম্পোর্ট করি? ক্রুড অয়েল আমরা ইম্পোর্ট করি। তাহলে ক্রুড অয়েলের কনজাম্পশন যদি আমরা রিডিউস করতে পারি তাহলে কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট রিডিউস করা যেতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে এটা থেকে তুমি আনলিমিটেড ক্রুড অয়েল তো তুমি কনজাম্পশন রিডিউস করতে পারবে না, তাই না? কারণ বিদেশের উপর তুমি ডিপেন্ডেন্ট। ভারতবর্ষে তো আর কোথাও মানে তেল ক্রুড অয়েল ওভাবে পাওয়া যায় না বিশাল পরিমাণে, তাই না? মুম্বাই টুম্বাই দিকে কিছুটা পাওয়া যায়। তাহলে এই যে এত পেট্রোলিয়াম গাড়ি চলছে, এত মালগাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু চলছে, এত খনি, হ্যাঁ, এত তাপবিদ্যুৎ কেন্দ্র, তাহলে পেট্রোল তো লাগবেই, তাই না? পেট্রোল ছাড়া তো আমরা নিরুপায়, তাই না? আজকে যদি পেট্রোল না পাওয়া যায় তাহলে আমাদের গাড়ি ঘোড়া কিছুই চলবে না, পেট্রোল আমাদের লাগবেই। তাহলে পেট্রোল যদি লাগে আর ভারতবর্ষে যদি সেই পরিমাণ পেট্রোল উৎপাদন করার ভারতবর্ষের ক্ষমতা না থাকে, তাহলে ভারতবর্ষকে তো অবশ্যই বিদেশের উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে। এই কারণে কিন্তু ভারতবর্ষকে কি করতে হয়, অনেক সময় বিদেশ থেকে কিন্তু ক্রুড অয়েল মানে কনজিউম করতে হয়, ম্যাক্সিমাম ক্রুড অয়েল আমদানি করে আনতে হয়। তো তুমি যদি ভাবো যে ক্রুড অয়েলের আমদানি কমিয়ে দিয়ে আমি এই ডেফিসিট থেকে নিজেকে বাঁচবো, হ্যাঁ, মানে আমাদের যে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট হচ্ছে সেটাকে কমাবো, এটা সার্টেন লিমিটের পরে এটা কিন্তু সম্ভব না। কারণ ক্রুড অয়েল তোমাকে ইম্পোর্ট করতেই হয়। নাও গোল্ড, কারণ এই গোল্ড ইম্পোর্ট করতে গিয়েও কিন্তু আমাদের অনেক ডলার বেরিয়ে যাচ্ছে। আমরা এত গোল্ড যে ইম্পোর্ট করছি বিদেশ থেকে, প্রচুর গোল্ড আমরা ইম্পোর্ট করি। তাহলে গোল্ড ইম্পোর্টকে যদি আমরা বন্ধ করি, ভারতবর্ষের তো আর চাহিদা কমবে না, তাই না? মেয়ের বিয়ে হবেই, সেখানে মালা পত্র লাগবে, সোনা গয়নাগাটি লাগবে। তাহলে গোল্ড যদি ভারতবর্ষ ইম্পোর্ট ব্যান করে দেয়, গোল্ড যদি ইম্পোর্ট কম করে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট কমানোর জন্য, যে না আমরা গোল্ড বেশি ইম্পোর্ট করবো না, কিন্তু মানুষের তো এদিকে চাহিদা পড়ে আছে গোল্ডের, সবাই তো এদিকে বলছে সোনা দানা বানাবো, গয়না বানাবো, এই করবো এই করবো। তাহলে এই তখন গোল্ড কি হবে, স্মাগলিং হওয়া শুরু হবে, ঠিক আছে? তো এর আরো অন্যরকম সমস্যা আসবে। তাহলে এখানেও আমাদের একটা সার্টেন লিমিট পরে সম্ভব না। নেক্সট বলছে আর একটু উপায় হতে পারে আইটি সেক্টরকে আরো বুস্ট করো। তো আইটি সেক্টর অলরেডি আমাদের প্লাস দিচ্ছে, আইটি সেক্টর অলরেডি ফরেন কারেন্সি আমাদের দেশে আনছে, তাই না? আমরা দেখলাম যে সার্ভিসে অলরেডি সারপ্লাসে আছে, সার্ভিসে আমরা অলরেডি সারপ্লাসে আছি। তাহলে তারপর আইটি সেক্টর আর কত করবে? আইটি সেক্টরেরও তো লিমিটেশন আছে, আইটি সেক্টরও আর সেই পরিমাণ আমাদের আউটপুট দিতে পারবে না। আইটি এটা কিন্তু অ্যালোন ইনসাফিসিয়েন্ট, এর একটা সার্টেন লিমিট অবধি এ কিন্তু আমাদেরকে অলরেডি সারপ্লাস দিচ্ছে, এরপর এর পক্ষেও তো বেশি সারপ্লাস দেওয়া সম্ভব না, ঠিক আছে? তাহলে আমাদের করতে গিয়ে হবে এগ্রিকালচার, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, সার্ভিস, এই সমস্ত জায়গাটাকে চেষ্টা করতে হবে হচ্ছে বুস্ট করা, ঠিক আছে? বুস্ট করার চেষ্টা করতে হবে। আর এফডিআই কি জিনিস সেগুলো আমরা একটু পরে আসছি। আমরা এখন শুধু কারেন্ট অ্যাকাউন্টের পার্টে ডিসকাস করলাম। তাহলে কারেন্ট অ্যাকাউন্টের পার্টে আমাদের কি করতে হচ্ছে, আমাদের যদি কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট হয়ে যাচ্ছে কারণ আমরা বেশি পরিমাণ গুডস ইম্পোর্ট করে ফেলছি, এই ডেফিসিটটাকে যদি আমাদের কমাতে হয় তাহলে আমাদের উপায় হচ্ছে কি, দেখতে হবে আমাদের আমরা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিকে কতটা মানে বেশি করতে পারি, এগ্রিকালচার ইন্ডাস্ট্রিকে কতটা বাড়াতে পারি, যাতে আমাদের ম্যাক্সিমাম দ্রব্য বিদেশ থেকে এত আমদানি ওরিয়েন্টেড না হতে হয়। আমরা প্রচুর আমদানি ওরিয়েন্টেড, এই যে ল্যাপটপ থেকে শুরু করে কম্পিউটার থেকে শুরু করে সব দেখবেন মেড ইন চায়না, মেড ইন চায়না, মেড ইন চায়না। এই সমস্ত জিনিসগুলোকে যদি আমরা ভারতের মধ্যে উৎপন্ন করতে পারি তাহলে অবশ্যই আমাদের এত ইম্পোর্ট করতে হবে না, আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট কমবে। এই জায়গাগুলো কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। এটা গেল ব্যালেন্স অফ পেমেন্টের একটা দিক। ব্যালেন্স পেমেন্টের নেক্সট সাইড সেটা বলা হচ্ছে ক্যাপিটাল আয়। সেটা কি বলছে? ক্যাপিটাল আয়। ওভারঅল আমরা এই সাইডটা কিন্তু কমপ্লিট করলাম, ইটস আও কমপ্লিটেড। তার মধ্যে আমরা ভিজিবল ইনভিজিবল পার্ট ওভারঅল সমস্ত কিছু দেখেছি। এবার আমরা দেখছি ক্যাপিটাল অ্যাকাউন্ট। দেখো ক্যাপিটাল বলতে আমরা বলেছিলাম যে ব্যালেন্স অফ পেমেন্ট মানে রেসিডেন্ট আর নন রেসিডেন্টের মধ্যে ট্রানজাকশন হবে। রেসিডেন্ট নন রেসিডেন্টকে পাঠাবে, নন রেসিডেন্ট রেসিডেন্টকে। এই ওভারঅল ট্রানজাকশন হলেই সেটাকে আমরা বলেছিলাম ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে ধরবো। তার মধ্যে যে ট্রানজাকশন গুলো রেকারিং বারবার হয়, যে ট্রানজাকশন গুলো ছোট, সেই ট্রানজাকশন গুলোকে আমরা ধরেছিলাম হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টে। আর বড় বড় ট্রানজাকশন, ওয়ান টাইম ট্রানজাকশন, একটা অ্যাসেট তৈরি হচ্ছে এরকম ট্রানজাকশন, সেই ট্রানজাকশন গুলোকে আমরা ধরেছিলাম হচ্ছে ক্যাপিটাল। নাও ক্যাপিটাল পার্টের মধ্যে আমরা কিন্তু তিন ভাগে ভাগ করছি। একটাকে আমরা বলছি ইনভেস্টমেন্ট, একটাকে আমরা বলছি লোন, আরটাকে আমরা বলছি ব্যাংকিং ক্যাপিটাল। খুব ভালো করে এবার এই জায়গাগুলো বোঝো। ইনভেস্টমেন্ট আমরা যদি প্রথমটায় আসি, দেখবো যে রেসিডেন্ট আর নন রেসিডেন্টের মধ্যে কি হচ্ছে। যদি ভারতবর্ষে টাকা আসে তাহলে আমরা সেটাকে পজিটিভে ধরবো, আর যদি ভারত থেকে টাকা বেরিয়ে যায় তাহলে আমরা সেটাকে নেগেটিভে ধরবো। এটাই আমাদের কনসেপ্ট, তাই না? তাহলে ধরো
ওয়ালমার্ট বলে একটা কোম্পানি আছে, আমেরিকাতে কোম্পানি। সে হয়তো ভারতবর্ষে তার প্রচুর কিছু শাখা প্রশাখা বিস্তার করেছে, ভারতবর্ষে সে ব্যবসা করছে। তাহলে সে ভারতবর্ষে ইনভেস্টমেন্ট করলো, এই ইনভেস্টমেন্ট গুলোকে বলে ফরেন ডাইরেক্ট, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। আর এফআইআই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট। খুব ভালো করে এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করবো। ইনভেস্টমেন্টে দেখো দুটো টাইপ আমরা লিখেছি, একটাকে আমরা বলছি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, আরেকটাকে আমরা বলছি ফরেন ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট। পার্থক্যটাকে যদি বেসিক বুঝতে চাই, এফডিআই আর এফআইআই এর মধ্যে পার্থক্য কি? ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যদি হয়, তাহলে মনে রাখবে বিদেশি সংস্থাটা ভারতবর্ষে তাদের অফিস তৈরি করবে, ভারতবর্ষে তাদের কর্মচারী থাকবে, ভারতবর্ষে তাদের একটা স্টাফ থাকবে, তাদের একটা বোর্ড থাকবে। হ্যাঁ, তারা চাইলেই হুট করে কিন্তু ভারতবর্ষ থেকে ব্যবসা গুটিয়ে নিতে পারবে না। এই যে ধরো ওয়ালমার্ট বা ধরো সিটি ব্যাংক, এরা কিন্তু ভারতবর্ষে অলরেডি ব্যাংক তৈরি করে ফেলেছে, ভারতবর্ষের অনেক এমপ্লয়ি কাজ করছে। এই জিনিসগুলোকে বলে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, মানে ডাইরেক্ট তারা ভারতবর্ষে এসে ব্যবসা বাণিজ্য করছে, তাদের সংস্থাটা ভারতবর্ষে আছে। আর একটা হয় ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট। এখানে হয়, এখানে ওই সংস্থাটা পার্টিকুলার ভারতবর্ষে ডাইরেক্ট এসে ব্যবসা করেন, তাদের ভারতবর্ষের পার্টিকুলার অফিস কর্মচারী সেট আপ দেখতে পাবে না। তারা কি করে, তাদের ভারতবর্ষের বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন মানে কি বড় বড় আর্থিক সংস্থা, সেই সমস্ত আর্থিক সংস্থায় ওরা ইনভেস্ট করে, ওরা ওদের টাকা পয়সাগুলোকে ইনভেস্ট করে। এটাই হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট। তাহলে কি মনে হয় কোনটা আমাদের বেশি বেটার বলো তো, এফডিআই না এফআইআই? কি মনে হয় এফডিআই আর এফআইআই এর পার্থক্যটা শুনুন, কোনটা বেশি বেটার, এফডিআই না এফআইআই? ভয় শোনা যাচ্ছে তো? ভয় শোনার ডিস্টারবেন্স আছে কি? ভয়েসে কোনো ডিস্টারবেন্স থাকলে একটু জানাবেন। হ্যাঁ স্যার, মাঝে মধ্যে একটু মানে প্রপারলি শোনা যাচ্ছে না, টাকাটা শোনা যাচ্ছে। তোমার থেকে একটু বললে শোনা যাচ্ছে। তো এটা শোনা গেল এফডিআই আর এফআইআই। এফডিআই বলতে কি বোঝাচ্ছে? এফডিআই বোঝাচ্ছে ফরেন আরেকবার ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বলতে যখন বেশি কোনো সংস্থা ডাইরেক্ট ভারতবর্ষে ব্যবসা করছে, ভারতবর্ষে তাদের স্টাফ বানাচ্ছে, ভারতবর্ষে তাদের কোম্পানি তৈরি হচ্ছে, ভারতবর্ষে তাদের কর্মচারী আছে, সেখানে আমরা বলবো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। আর একটা হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট, যেখানে তারা সরাসরি ভারতবর্ষে এসে কোম্পানি তৈরি করছে না, তাদের কি ভারতবর্ষে একদম যে প্রপার সেটআপ বা সেরকম নেই, তা ভারতবর্ষের আর্থিক সংস্থায় বিনিয়োগ করছে, তাদের কিন্তু ভারতবর্ষে কোনো সেটআপ নেই, কর্মচারী নেই, কিছু নেই, সেটাকে হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট। তাহলে কোনটা বেটার, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বেটার না এফআইআই বেটার? কি মনে হয় কোনটা বেটার? শোনা গেল এফআইআই এফআইআই এর পার্থক্যটা? হ্যাঁ স্যার, শোনা গেল। তাহলে কি হচ্ছে সিলি, কোনটা বেটার, এফডিআই না এফআইআই? আবার বলুন কোশ্চেনটা। জি। কোশ্চেনটা একটু বোঝা যাচ্ছে। এফডিআই আর এফআইআই এর মধ্যে কোনটা বেটার? এটার মধ্যে একটু পার্থক্য বললাম। এফডিআই মানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, আর এফআইআই মানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট। ডাইরেক্ট ইনভেস্টমেন্টে বিদেশি সংস্থা ভারতবর্ষে এসে ডাইরেক্ট ব্যবসাপাতি করছে, এখানে তাদের সেটআপ আছে, এখানে তাদের কর্মচারী আছে, এখানে তাদের অফিস আছে। আর এফআইআই মানে বিদেশি সংস্থা ভারতবর্ষের কোনো একটা আর্থিক সংস্থায় কিছু পরিমাণ বিনিয়োগ করে দিয়েছে, ওখান থেকে ওরা লাভ ক্ষতি সমস্ত কিছু দেখে নিচ্ছে। এখানে ওদের পার্টিকুলার ওই যে কোম্পানি কিছু একটা সেটআপ কিছু একটা নেই। তাহলে ভারতের ইকোনমির জন্য কোনটা বেটার, এফডিআই না এফআইআই? এফডিআই স্যার। এফডিআই বেটার। এফডিআই বেটার, কারণ কি এফডিআই এর ক্ষেত্রে বিদেশি কোম্পানিটা ভারতবর্ষে এসে ব্যবসা করছে, এবং ভারতবর্ষে কিন্তু একটা মানে কর্মসংস্থানেরও তারা সুযোগ করে দিচ্ছে, এটা কিন্তু কর্মসংস্থানের আমাদের সুযোগ আছে, তাহলে অবশ্যই এফডিআই এটা আমাদের বেটার। বোঝা গেল?
তাহলে এইগুলো হচ্ছে এফআই। এবার এখানে যোগ বিয়োগ বলতে কি, যখন ধরো বিদেশি সংস্থা ভারতে ইনভেস্ট করেছে তাহলে সেক্ষেত্রে ডলার আমাদের ঢুকবে, তাই না? তাহলে সেগুলো যোগ হবে। আবার ভারতবর্ষ থেকে ধরো বিদেশি কোনো জায়গায় ইনভেস্ট হলো, তাহলে সেগুলো ডলার বেরিয়ে গেল, তাহলে সেগুলো বিয়োগ হবে। তো এইরকম যোগ বিয়োগ করে আমরা দেখবো আমরা পজিটিভে আছি না নেগেটিভে আছি। ঠিক আছে? সিমিলারলি লোন, যখন বিদেশ থেকে আমরা লোন নেব তাহলে ডলার ভারতে ঢুকবে, তাহলে সেটা পজিটিভে হবে। ঠিক আছে? আবার যখন বিদেশকে আমরা লোন দেবো তাহলে বেরিয়ে যাবে টাকাটা, সেটা নেগেটিভে হবে। ব্যাংকিং এর ক্যাপিটাল, ধরো আইসিআইসিআই ব্যাংকে কিছু এনআরআই লোকজন এসে ইনভেস্ট করেছে, তাহলে এনআরআই মানে এরা বিদেশ থাকছে, এটা তো বিদেশ রেসিডেন্ট, হয়তো আইসিআইসিআই ব্যাংকে টাকা আছে তাদের, এটা বিদেশে আমাদের টাকাটা ঢুকছে ভারতবর্ষে, তাহলে এটা আমাদের পজিটিভ হবে। ওভার কিন্তু মনে রাখ ক্যাপিটাল অ্যাকাউন্টে আমরা সারপ্লাসে থাকি, এটাই কিন্তু আমাদের দেশকে বাঁচিয়ে রেখেছে। এই যে ভারতবর্ষ যেহেতু একটা বিশাল বড় মার্কেট, সেই কারণে বিভিন্ন বিদেশি কোম্পানি কিন্তু ভারতবর্ষে প্রচুর ইনভেস্টমেন্ট করছে, যেই কারণে কিন্তু আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টে অনেক সারপ্লাস হচ্ছে, আমাদের প্রচুর কিন্তু টাকা ঢুকছে। সেই তুলনায় কিন্তু আমাদের কারেন্ট অ্যাকাউন্টে ডেফিসিট আমরা দেখলাম, আমাদের টাকা কিন্তু বেরিয়ে যাচ্ছে। অথচ আরবিআই আর ডলার শর্ট পড়ে না ওই 1991 সালের পর থেকে। তার কারণ কিন্তু হচ্ছে 91 এর পর থেকে যখন আরবিআই বিদেশি সংস্থাকে আনার জন্য গ্লোবালাইজেশন অ্যালাউ করেছে, বিদেশি সংস্থা যখন ভারতবর্ষে পা রাখতে পারছে, তখন কিন্তু প্রচুর পরিমাণ বিদেশি মুদ্রাও ভারতবর্ষে ঢুকছে। এই কারণে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে কিন্তু সারপ্লাসে থাকছি, আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে পজিটিভে থাকছি। এই যে ক্যাপিটাল অ্যাকাউন্টে আমরা পজিটিভে থাকছি, সেই কারণে কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট যেটুকু আমাদের হচ্ছে তার থেকে আমরা অনেকটা পজিটিভে থেকে যাওয়ার জন্য আমাদের কিন্তু এখন ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস আর হচ্ছে না, বরং আমাদের ডলার বেশি ঢুকছে ভারতবর্ষে, ডলার আস্তে আস্তে আমাদের বাড়ছে, এবং আরবিআই এর কাছে কিন্তু একটা হিউজ ডলার, সেই কারণে এই মুহূর্তে আরবিআই এর ভান্ডারে আছে কয়েক বিলিয়ন ডলার, প্রায় 636 বিলিয়ন ডলার মতো কিন্তু আমাদের ফরেক্স রিজার্ভে আছে, যেটা খুব ভালো টাকা, হ্যাঁ, অনেক বেশি টাকা। কারণ 1991 সালে কিন্তু আমাদের খুব সামান্য মিলিয়ন ডলার কটা ছিল, যে কারণে আমরা বিওপি ক্রাইসিসে পড়ে গেলাম। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এলপিজি পলিসি চালু করার পর যত বিদেশি যে ইনভেস্টমেন্ট গুলো হচ্ছে, সমস্ত টাকা পয়সা আমাদের আসছে, এইগুলো কিন্তু আমাদের প্রচুর স্ট্রং করে দিচ্ছে, প্রচুর স্ট্রং করে দিচ্ছে আমাদের। ঠিক আছে? ক্যাপিটাল অ্যাকাউন্টে কি হচ্ছে, আমাদের সারপ্লাস হচ্ছে, প্রচুর পরিমাণ বিদেশ থেকে ডলার আসছে। কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট কিন্তু আমাদের ডেফিসিট আছে, ওইটা কিন্তু আমাদের ভাবতে হবে যে কি করে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটটাকে আমরা কমাতে পারি। আর ক্যাপিটাল অ্যাকাউন্টে সারপ্লাস আছে, এটা কিন্তু মানে খুব চাপের ব্যাপার, ওটা কিন্তু সব সময় থাকবে না, এটা তো একটা সময় স্যাচুরেট করে যাবে। মানে এই যে এত বিদেশি সংস্থা ভারতবর্ষে তো ইনভেস্ট করেই যাচ্ছে, একটা সময় তো এই অ্যামাউন্টটা কমবে। তো ভারতবর্ষ কিন্তু অবশ্যই কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট কি করে কমাতে হয় তার দিকে কিন্তু অবশ্যই নজর দিতে হবে ভারতবর্ষকে। ঠিক আছে? তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে কি কি থাকে আমরা বেসিক আলোচনা করব। নেক্সট ক্লাসে আমি ক্যাপিটাল অ্যাকাউন্টে কত কি হয় না হয়, কি রকম করে কি ক্যালকুলেট হয়, ওভারঅল ব্যালেন্স অফ পেমেন্ট তাহলে ডেফিসিট কোন জায়গায় গিয়ে দাঁড়ালো, এই জিনিসগুলো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। আজকে মেইনলি আমরা কারেন্ট অ্যাকাউন্ট জায়গাটা বললাম, কারেন্ট অ্যাকাউন্টে কি কি কম্পোনেন্ট আছে সমস্ত জায়গাগুলো আমরা বললাম। এই থেকে ওভারঅল যদি কারো কোনো জায়গায় কিছু ডাউট থাকে, ইউ ক্যান আস্ক মি, অরএলস ক্লাসটা এখানেই শেষ করব। ক্যাপিটাল অ্যাকাউন্টের এফআই এর বেসিক আলোচনা হলো, পরের দিন কোন কি রকম করে টাকা পয়সা গুলোতে আসে সেই ব্যাপারগুলো আমরা আলোচনা করব। তাহলে এই যে টোটাল কারেন্ট ক্যাপিটাল পেলাম আমরা, এগুলো যোগ করে যেটা দাঁড়াবে সেটাকে আমরা বলবো ব্যালেন্স অফ পেমেন্ট। যদি পজিটিভ থাকে তাহলে ভালো, এটা যদি নেগেটিভ থাকে তাহলে সেটাকে কিন্তু আমরা ঠিক করার জন্য। তাহলে টোটাল বিওপিটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা মানে কারেন্ট অ্যাকাউন্টের সাথে, একটা ক্যাপিটাল অ্যাকাউন্টের সাথে। টোটাল বিওপিটাকে দুটো ভাগে ভাগ করছে, দুটো অ্যাকাউন্টের যোগ বিয়োগ করে যেটা হবে সেটা আলটিমেটলি আমাদের বিয়োগ। তাহলে ওই যেটা সার্ভিস আর যেটা গুডস আর গুড ইম্পোর্ট এক্সপোর্টের ব্যাপারটা বললেন, ওটাও কি স্যার তাহলে এই দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য, মানে ক্যাপিটাল অ্যাকাউন্ট প্লাস কারেন্ট অ্যাকাউন্ট? ওগুলো তো কারেন্ট পার্টে আছে না, এক্সপোর্ট ইম্পোর্ট গুলো হচ্ছে সার্ভিস, এগুলো পার্টে আছে। এগুলো আমরা যদি ওভারঅল পিকচারটা দেখি, যে ব্যালেন্স অফ পেমেন্টকে যেটা ভাগ করা হয়েছে মেইন যে একটা পিকচার, এই যে এটা হচ্ছে মেইন পিকচার, এখানে গুড সার্ভিস এগুলো সব কোন পার্টে আছে? এগুলো সব কারেন্ট পার্টে আছে না ক্যাপিটাল পার্টে আছে? কারেন্ট পার্টে আছে স্যার। কারেন্ট পার্টে, তাহলে এগুলো কারেন্ট পার্টে, এগুলোর হিসাব হবে সব। কিন্তু এফডিআই এফআইআর আমি যেগুলো সেগুলো ক্যাপিটাল পার্টে।
বলো স্যার আমি ওটাই বলছি যে ধরুন স্যার মানে আমরা বিওপিটাকে দুটো ভাগে ভাগ করলাম, একটা কারেন্ট ক্যাপিটাল আর কারেন্টের মধ্যে স্যার এই যে আপনি সার্ভিস বললেন তারপরে গুডস এর ইম্পোর্ট এক্সপোর্টটা বললেন যেটা আমরা ওভারঅল, তার মানে এটা এই লসটাও তো লস, মানে এই যে লসটা কারেন্ট পার্টে পেয়ে আছি, আবার ক্যাপিটাল পার্টে যে লাভটা পাবো সেটা মিলিয়েই বিওপিটার কাউন্ট হবে তো? একদম সব যোগ বিয়োগ করে যেটা দাঁড়াবে সেটাই বিয়োগ। ধরো সাপোজ এই গুডস পার্টে হয়তো মাইনাস, যেটা একটা উদাহরণ দিলাম, মাইনাস 0.5 কোটি, হ্যাঁ, আর এগুলো থেকে সেগুলোতে সাপোজ ধরো হচ্ছে প্লাস ধরো কোটি, তাহলে এখানে ডেফিসিট হলো না প্লাস হলো? স্যার মাইনাস ডিপিসিট হলো। ডেফিসিট হলো এইখানে কত হলো? মাইনাস 5.5 প্লাস 2 মানে মাইনাস কি, তাহলে মাইনাস আরেকটি না 3.5। মাইনাস 3.5 হচ্ছে আমাদের কারেন্ট, এটাকেই বলবো কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। আর ক্যাপিটাল অ্যাকাউন্টে ধরো আমাদের সারপ্লাস, ধরো বেশি টাকা ঢুকছে, তো ধরো এটা ধরো 5 কোটি টাকা ঢুকলো বিভিন্ন জায়গা থেকে, ইনভেস্টমেন্ট হিসাবে, লোন হিসাবে বেরোলো প্লাস ঢুকলো, সব যোগ বিয়োগ করে প্লাস পাইছি আমরা। হ্যাঁ, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট আমাদের সারপ্লাস আর কারেন্ট অ্যাকাউন্ট আমাদের ডেফিসিট। এবার এই দুটো যোগ বিয়োগ করতে হবে, 5 থেকে 3.5 গেলে কত হলো? প্লাস দেড়, কারেক্ট? তাহলে সেই প্লাস দেড়টাকে আমাদের বলা হবে ব্যালেন্স অফ পেমেন্ট। বুঝা গেল কি? থ্যাংক ইউ স্যার। এটাই। আর কারোর ডাউট? না স্যার, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, পিডিএফ ইজ অ্যাভেলেবল, পিডিএফটাকে গো করো, আর কোনো জায়গায় যদি সুবিধা হয় হোয়াটসঅ্যাপে জানিয়ে ঠিক। ওকে, থ্যাংক ইউ সবাইকে। স্যার গুড নাইট। Thank you. Good.